আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস, রাইট? আচ্ছা, সো আমরা আজকে ফেসবুক অ্যাডসটা নিয়ে কমপ্লিটলি ইন ডিটেল দেখার চেষ্টা করব। তো আমি হালকা একটু রিক্যাপ দিয়ে নিচ্ছি যে আমরা লাস্ট পর্যন্ত করেছিলাম আমাদের মেটা বিজনেস সুইটকে আমরা কিভাবে অর্গানাইজ, সেট আপ এবং কিভাবে পোস্ট, স্কেজুল এগুলো করতে পারবো। সো এই যে বিজনেস পোর্টফোলিও যেটা আছে আমাদের, ওই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা অ্যাডস অ্যাকাউন্ট আমরা তৈরি করেছিলাম, মনে পড়ে কি? আমরা যদি এখান থেকে আমাদের বিজনেস মেটা বিজনেস সুইটে যাই, এখান থেকে যে আমরা যখন একটা বিজনেস পোর্টফোলিও দেখি, আচ্ছা এই যে আমাদের মেটা বিজনেস সুইটের আমাদের বিজনেস পোর্টফোলিও, এটার আন্ডারে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট দেখেছিলাম, যে অ্যাড অ্যাকাউন্টটাকে আমরা তৈরি করেছিলাম, তাই না? বলেছিলাম যে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। এখন অ্যাডস অ্যাকাউন্ট বা এই যে বুস্ট পোস্ট, এই দুইটা বিষয় সিমিলার একটা জিনিসকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে আমার সার্ভিস বা প্রোডাক্টকে ফেসবুকের যত অডিয়েন্স আছে সবার কাছে অ্যাডভার্টাইজ করা। সো আমরা যখন কোনো একটা পেজে যাই, বা ধরেন আপনি বা আমি হচ্ছে একটা পেজের ওনার, তখন আমাদের যে কোনো পোস্টের নিচে, আমরা যদি এখান থেকে আমাদের পোস্টে একটু চলে যাই, সো আমাদের যে কোনো পোস্টের নিচে এই যে এরকমভাবে বুস্ট পোস্ট, ক্রিয়েট অ্যাড, হ্যাঁ, এরকম কিছু বাটনস পাই। আবার আমরা হচ্ছে যদি মেটা বিজনেস সুইটে যাই, এখানে আমাদের যে অ্যাডস ম্যানেজারটা আছে, এটার মাধ্যমে আমরা একই কাজটা করতে পারি। তো কেন ফেসবুক দুইটা জায়গায় একই অপশন রাখলো? ফেসবুক এই যে ইন্টারফেসটা দেখাচ্ছে এখন, এই যে পেজের যে ইন্টারফেসটা, এটা বেসিকলি হচ্ছে একদম জেনারেল যারা পাবলিক আছে, যারা হচ্ছে ফেসবুকের ইনডেপথ কোনো নলেজ নেই, বাট ওনারা একটা পেজকে রান করতে চাচ্ছেন, ওনাদের জন্য যতটা ইজিলি একটা ইন্টারফেস তৈরি করা যায় ওনারা করেছেন, যেন একজন জেনারেল পারসন এটাকে ইউজ করতে পারে, একজন প্রফেশনাল যেন এটাকে ইউজ করতে পারে। সো যখন একজন জেনারেল পারসন অ্যাডস দিতে আসবেন, বা ইন জেনারেল আপনারা একটা কথা অনেক বেশি শুনে, সেটা হচ্ছে ভাই আমার পোস্টকে বুস্ট করতে হবে, তাই না? কখনো কারো মুখে এমনভাবে শুনে না, বা খুব রেয়ারলি শোনা যায় যে ভাই আমার একটা ক্যাম্পেইন রান করানো লাগবে। রিজন হচ্ছে আমাদের যারা পার্সনসরা আছেন, যারা বিজনেস ওনাররা আছেন, ওনারা না এই বুস্ট পোস্ট দেখে অভ্যস্ত যে এখান থেকে মনে অ্যাডসটা দেওয়া যায়। বাট যদি প্রফেশনাল চিন্তা করি, একটা অ্যাডস জাস্ট দিয়ে দেওয়া ওইটাই কিন্তু এনাফ না। একটা অ্যাডসে দিব আমরা, ওইটার জন্য কীরকম অডিয়েন্স আমরা সিলেক্ট করছি, কীরকম প্রত্যেকটা অ্যাকশনে কীরকম আমার সেন্ট বা টাকা খরচ হচ্ছে, ঠিক আছে, সিপিসি কীরকম যাচ্ছে, এই সব বিষয়গুলো আমাদের ক্যালকুলেট করতে হয় যে অ্যাডসের উপর আমার রিটার্ন কীরকম আসতেছে। সো একজন প্রফেশনাল কিন্তু আলটিমেটলি এগুলো সব কিছুকে চিন্তা ভাবনা করবে। বাট একজন ওনার বা একজন সিম্পল পার্সন কী করবে, বুস্ট পোস্ট দিবে, 4-5টা ক্লিক করবে, অ্যাডস ডান, শেষ। অ্যাডস রান হচ্ছে, মেসেজ আসতেছে, ঠিক আছে, 1000 মেসেজ আসছে, যেটার ভিতরে হয়তো বা 2টা প্রোডাক্ট সেল হয়েছে, বা বাদ দেন 20টা প্রোডাক্ট সেল হয়েছে। এখন 20টা প্রোডাক্ট সেল হয়ে যে আপনার অ্যাডসের টাকা উঠে আসলো তা কিন্তু না, ঠিক আছে? সো যখন আমরা প্রফেশনালি অ্যাডভার্টাইজমেন্টের কথা বলি, তখন অবশ্যই আমাদেরকে এই মেটা বিজনেস সুইট থেকে অ্যাডস রান করতে হয়, ঠিক আছে? সো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে পেজের ভিতরে যে বুস্ট পোস্ট আছে, এটা আসলে কিভাবে কাজ করে। সো আমরা সব কিছুর ভিতরে একটা জিনিস দেখব, একটা বিজনেস বা একটা আপনি যদি প্ল্যান সাজান, এক্ষেত্রে আপনার একটা মার্কেটিং ফানাল হয় বা একটা সেলস ফানাল হয়, যে আপনার একদম র অডিয়েন্সকে খুব ট্রাস্টওয়ার্দি ক্লায়েন্ট বা কাস্টমার হিসেবে কিভাবে আপনি তৈরি করবেন। অডিয়েন্স এক জিনিস, কাস্টমার এক জিনিস। অডিয়েন্স আমরা সবাই হতে পারি, সবার ভিতর 2জন হয়তো বা কাস্টমার হবে আপনার, রাইট? সো এই যে ফানালটা, যদি আমরা মার্কেটিং ফানাল দেখি, এই যে এখানে খুব সিম্পল একটা মার্কেটিং ফানাল আছে। সো এটা হচ্ছে একটা পিরামিডের মতো দেওয়া, যে একটা আমরা যে পানির ছাকার যে চঙ্গগুলো দেখি না, সো ওইরকম কিছুটা শেপ। ফার্স্টে হচ্ছে কি অ্যাওয়ারনেস,
ধরেন আপনি মার্কেটে নতুন একটা প্রোডাক্ট এনেছেন, আপনার প্রোডাক্টের ব্যাপারে তো জানতে হবে। ধরুন আপনি একটা স্মার্ট ওয়াচ আনছেন, এটার অনেক রকম ফিচার্স আছে। এখন এটার চাহিদা মানুষের কাছে কখন আসবে বা কখন চিন্তা করবে যে আমার এটা কেনা উচিত, যখন এটার ব্যাপারে মানুষ জানবে। তাহলে প্রথম স্টেপটাই হচ্ছে আপনার প্রোডাক্ট বা আপনার যে সার্ভিসটা আসছে এটা আগে জানানো, যেটা হচ্ছে আমার মার্কেটিং ফানেলের একদম টপ পার্ট, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস। যখন আপনি সবাইকে এটা সম্পর্কে জানালেন, এবার সবার কি এটার প্রতি, সবার না অ্যাকচুয়ালি, একটা সার্টেন নাম্বার বা একটা পার্সেন্টেজ ইন্টারেস্ট ফিল করবে যে আচ্ছা এটা নেওয়া যাইতে পারে, ওকে হ্যাঁ এটা ভালো আছে, ইন্টারেস্ট। দেন ওইখান থেকে ইন্টারেস্ট থেকে আপনার কাস্টমার আসবে না, আপনার আসবে যখন কনসিডারেশনে আসবে, যে কনসিডার করলাম আচ্ছা আমার এটা নিড আছে বা এই স্মার্ট ওয়াচটা আমার নিড, তখন সে কনসিডার করবে এই প্রোডাক্টটা কিনবে কি কিনবে না। তারপরে গিয়ে আপনার হচ্ছে ইনটেন্ট, তার বাইং ইনটেন্ট, তার এভলিউশন, সব কিছুকে মিক্স অ্যান্ড ম্যাচ করার পরে সে গিয়ে একটা প্রোডাক্ট পারচেস করে। সো যদি নর্মালি মানে খুব এক লাইনে বলি, আপনি একটা অ্যাডস রান করে এক্সপেক্ট করতে পারবেন না কেউ আপনার প্রোডাক্ট তৎনগদ কিনে নিবে। ক্লিয়ার? একটা প্রোডাক্ট কেনানোর পিছনে অনেক অর্থ, অনেক শ্রম আছে কিন্তু, যেটা আমরা ইউজুয়ালি দেখতে পাই না। যেরকমভাবে ধরেন ফেসবুকে আপনি হঠাৎ করে আপনি সার্চ করেছিলেন কোনো একটা বিষয় নিয়ে, আপনি ওই রিলেটেড একটা অ্যাডস দেখতেছেন, ধরেন একটা হেডফোন, ব্লুটুথ হেডফোন, ধরেন একটা হচ্ছে আপনি এয়ারবাডস নিয়ে অ্যাডস দেখতেছেন, আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অ্যাডস দেখলেন। এখন আপনার কাছে ধরেন একটা হেয়ারফোন আছে বা মানে এয়ারপডস আছে, বাট আপনি কিন্তু তখন চিন্তা করবেন যে ওটার ফিচার্স যেহেতু বেশি, দাম কম, কিনতে পারি, মানে একটা ইন্টারেস্ট জাগলো। ঠিক আছে, যখন এটা নষ্ট হলো, ওই অ্যাডসটা আপনার কাছে দেখাতে থাকলো, আপনি কনসিডার করবেন আচ্ছা এটা তো আমার লাগবে, আমার নাই। তাহলে কি আপনার একটা ক্যাপিটাল, একটা টাকা ম্যানেজ করতে হবে, হয় মাসে সে স্যালারি নেই, স্যালারি আসলে কিনবো। এই যে কনসিডারেশন বা এই যে ধাপগুলোকে পার হয়ে গেলাম, ওই ফাইনাল পার্টে গিয়ে আপনি কিছু লয়াল কাস্টমার পাবেন। 1000 থেকে হয়তো বা 50 জন আপনি লয়াল কাস্টমার পাবেন। এই 50 জন লয়াল কাস্টমারকে যখন আপনি ঠিকমতো সার্ভিস বা আপনার যে প্রোডাক্টটা কিনেছে সেখান থেকে যখন কোয়ালিটি পাবে, ওই 50 জন হয়তো বা আরও 5 জনকে বা আরও 10 জনকে রেফার করবে। অডিয়েন্স বেস কিন্তু স্যার প্রতিদিন নতুন নতুন ক্লায়েন্ট দিয়ে বাড়ে না, বাড়ে হচ্ছে একবার সার্ভিস প্রোভাইড করেছেন, সেখান থেকে সার্ভিসটা ভালো লেগেছে, তখন কেউ মাউথ টু মাউথ রেফার করে। এবং এই যে সেলস বলেন, মার্কেটিং বলেন, এখানে সবচেয়ে বেশি সেলটা জেনারেট হয় যখন কেউ মাউথ টু মাউথ রেফার করে, তাই না? হ্যাঁ, যখন আপনি কাউকে বলবেন যে ভাই আমি একটা সার্ভিস নিয়েছি বা সে লাগছে, আপনি নিতে পারেন, সে কিন্তু ওই অ্যাডস দেখার থেকে বেশি আপনার কথায় কনভিন্স হবে, তাই না? এটি স্বাভাবিক। সো ওই বিষয়টা, ওই যে কাস্টমারটা যে রেফার করবে, ওই থেকে আনার জন্য অনেক শ্রম দিতে হয়। একটা বিজনেস যেটা একদম নতুন আসছে, ওকে অনেক পরিশ্রম করে, সে চিন্তাও করতে পারে না যে 6 মাস আমি সেল করব। 6 মাসের ভিতরে খালি আমার হচ্ছে অ্যাওয়ারনেস, মানুষকে জানানো, মানুষের এটার প্রতি ইন্টারেস্ট জাগানোতে ব্যস্ত থাকতে হয়। বুস্টে পোস্ট, এটার যে বিষয়টা, আমি যদি এখানে ক্লিক করি, আমি ডাইরেক্টলি দেখি, এখানে ক্লিক করলাম। সো এই পোস্টটায় নিচে বুস্ট পোস্ট, তার মানে স্পেসিফিকলি এই পোস্টটা অ্যাডসের জন্য যাবে। এখানে কোনো চেঞ্জেস হবে না, যে ইমেজ আছে, যে টেক্সট আছে, যেরকম আছে হুবহু ওই রকম থাকবে, নো চেঞ্জেস। এটা হচ্ছে বুস্ট পোস্টের ইন্টারফেস যেটা দেখছেন। ডান পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। সো আমি যদি এখানে ক্লিক করি, আমার 2টা অ্যাডস অ্যাকাউন্ট আছে, বাট আপনারা যখন প্রথম শুরু করবেন তখন আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট একটাই দেখাবে। সো সর্বপ্রথম এই অ্যাডস অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেব, করার পর একটা অপশন আসবে গোল। গোল হচ্ছে এই যে অ্যাডসটা আপনার রান করতে চাচ্ছেন, এই অ্যাডস রান করার পিছনে আপনার মেইন মোটিভটা কী চাচ্ছেন? কেউ আপনাকে মেসেজ করুক, কেউ ফোন দেখ, কেউ ওয়েবসাইটে যাক, নাকি কেউ নাম্বার আর ইমেলটা দেখ। সো এগুলো প্রত্যেকটা ডিফারেন্ট গোলস। সো আমরা যদি এখানে দেখি অটোমেটিক, মানে ফেসবুক একটা নিজে থেকে সেট করে রেখেছে যেটা হচ্ছে অটোমেটিক গেট মোর মেসেজেস। ওকে, মানে এই সেন্ড মেসেজে বেশি ক্লিক পড়বে। আচ্ছা, সো এই গোলগুলো কী কাজ করে? এটা হেল্প করে ফেসবুককে আইডেন্টিফাই করার জন্য কারা এই যে সেন্ড মেসেজ বাটন দেখলে বেশি ক্লিক করে, কারণ ওনাদের কাছে তো একটা ধরেন ডেটা আছেই যে কারা সবচেয়ে বেশি ফেসবুকে সেন্ড মেসেজ দেখলে ক্লিক করে, কারা গেট কারা হচ্ছে গিভ এ কল বা একটা কল দেওয়ার জন্য ইন্টারেস্টেড, কারা ওয়েবসাইটে যাওয়ার জন্য ইন্টারেস্টেড। সো তো ডেটা আছে, সো ওই অনুযায়ী সে আমার অ্যাডসটাকে সেট করবে। সো গোল যদি ভুল হয়, অ্যাডস আলটিমেটলি গন।
যদি গোলটা আমি আইডেন্টিফাই না করতে পারি যে অ্যাডস থেকে আমার মেইন মানে কী আসবে বা কী আশা করছি, সো এই চেঞ্জেসে যদি আমি যাই, চেঞ্জে গেলাম, সো এখানে আমাকে খুবই লিমিটেড গোল দিবে, কারণ এটা আমি বারবার বলছি এটা কি একদম জেনারেল পাবলিকের জন্য। সো জেনারেল একজন পাবলিক এত কিছু চিন্তা করবে না, অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে ইন্টারেস্ট, কনসিডারেশন, এত চিন্তা করার সময় নেই ভাই। মেসেজ লাগবে, না হচ্ছে লাইক লাগবে, লাইক কমেন্ট লাগবে, আর নাহলে আমার ওয়েবসাইট ভিজিট লাগবে। এই 3টা গোল আছে, ওকে। বাট যদি আমরা অ্যাডস ম্যানেজার থেকে করি, দেখবেন এখানে আরও অনেকগুলো অপশান আপনার পাবেন, যেটা আমরা দেখব। সো এখনের মতো এখান থেকে আমরা গেট মোর মেসেজ দিলাম যে হ্যাঁ ভাই আমার অনেক বেশি মেসেজেস দরকার, সেভ করে দিলাম। এখন এই গোলটা যেটা আছে এই অনুযায়ী আমার নিচের যে অপশানগুলো এগুলো কিন্তু চেঞ্জ হবে। যেমন এখানে দেখেন যে মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ আসছে, আমি চেঞ্জ দিয়ে আমি দিই হচ্ছে গেট মোর ওয়েব ভিজিটর্স। দেখেন এখানে আমার চলে গেছেন, এটা এখানে আমার হচ্ছে যে কী গেল, এখানে আমার হচ্ছে লিঙ্কস অ্যাড করার সুযোগ আসবে। কী গেল, এই যে ক্রিয়েটিভ, এই যে অডিয়েন্স টার্গেটিং, এই আচ্ছা, কারণ এখানে আমার সেন্ড মেসেজ বাটন দেওয়া, সো এটা কাজ করবে না, ঠিক আছে, কারণ এখানে আমরা যে একটা বাটন অলরেডি অ্যাড করেছিলাম যখন পোস্ট করি, সো বাটন ছাড়া পোস্ট করতে হবে। সো এখানে অনেক বেশি রেস্ট্রিকশনস আছে। আমি যদি এঙ্গেজমেন্টে যাই, দেখেন এখানে আমার যে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বাটনটা চলে আসবে, যে লাইক বেশি দেয়, যে কমেন্ট বেশি করে যারা, ওনাদের কাছে একটা বেশি প্রিফার্ড হবে। সো আমি এখান থেকে গেট মোর মেসেজে রাখলাম। দেন দেখেন অ্যাড টেক্সট, সো এগুলোকে বেসিকলি বলা হয় অ্যাডস কপি, ওকে। অ্যাডস কপি বলতে যে কন্টেন্ট আপনার প্রোডাক্ট বা সার্ভিস জন্য যে কন্টেন্টটা আপনি তৈরি করেছেন, যেন অডিয়েন্স এটা পড়ে এটাকে নেওয়া বা কেনার মানে খুব বেশি আগ্রহ তৈরি হয়। সো এই অ্যাডস কপিটাও কিন্তু একটা চমৎকার সার্ভিস, আলাদা সার্ভিস। কারণ একটা জিনিস চিন্তা করেন স্যার, সব পেপারেই কিন্তু হচ্ছে মানে জেনারেল কিছু লেখা থাকে না, বিষয়গুলো এমনভাবে লেখা থাকে যেন পড়তে আপনাকে আরও বেশি উৎসাহিত করে, রাইট? তো একটা প্রোডাক্ট আপনি কিনবেন, যখন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি টিভিতে, তখন কিন্তু ওই প্রোডাক্টটা নিয়ে এমনভাবে বলে বা এমনভাবে বলা হয় যেন না আমি কিনতে খুব ইন্টারেস্টেড, 50% ছাড়, হ্যাঁ, বা অনেক সময় বলে যে 50,000 টাকা ছাড়। সো এইগুলোও কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাডস কপি বা কন্টেন্টস। সো এখানে আমরা যে কন্টেন্টটা দিয়েছিলাম সেটা এখানে দেওয়া আছে এবং এটা চেঞ্জ করা যাবে না। এবং এখানে এই যে মেসেঞ্জারের সেন্ড মেসেজ, যেহেতু মেসেঞ্জার দিয়েছে সেন্ড মেসেজ বাটনটা থাকবে। দেন হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। সো এই অপশনটার মানে হচ্ছে লেভারেজ ফেসবুকস ডেটা টু অটোমেটিকলি ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ ভ্যারিয়েশনস টু পিপল ওয়েন লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। সিম্পল কথা হচ্ছে এই ইমেজটাকে অনেকভাবে দেখাবে, যেন মানে ধরেন আমরা তো এখানে 5 জন অফলাইনে, তো ধরেন আপনার 5 জনকে 5 রকমভাবে দেখাবে এবং আপনি যেটাতে বেশি ইন্টারেস্টেড ওই রকম স্টাইলেই আসবে। মাল্টিপল অ্যাডস ক্রিয়েটিভ যদি থাকে, আমার তো একটা ইমেজ, সো একটা ইমেজে দেখাবে আলটিমেটলি। সো এই অ্যাডস ক্রিয়েটিভটা আমরা অফই রাখি ইউজুয়ালি, হ্যাঁ। দেন হচ্ছে মেসেজিং, যেহেতু আমরা বলেছি যে মেসেজিংয়ের থ্রু বা মেসেজের থ্রু আমাদের কাছে কনভারসেশনসগুলো আসবে। সো এমন হতে পারে কি ওরা 2টা দিকে নক করলো, হতে পারে আপনি খাচ্ছেন, মোবাইল পাশে নেই, তো ওই ক্ষেত্রে এখানে কিছু গ্রিটিং মেসেজ বা কিছু ইনস্ট্যান্ট মেসেজেস সেট করা যায় যে টেমপ্লেটস, যেখানে কেউ যখনই আপনার বা আমার অ্যাডে ক্লিক করবে উনি হচ্ছে একটা গ্রিটিংস পাবে, যেটা মেসেজে দেখেছিলাম, পেতে পারে। তারপর অনেকের কোশ্চেন থাকতে পারে, ধরেন একটা প্রোডাক্টে আপনি অ্যাড দিয়েছেন, কী কোশ্চেন আস্ক করতে পারে, এফএকিউজ যদি ধরি, প্রোডাক্টের প্রাইস জানতে পারে, ডেলিভারি অপশন জানতে পারে, গ্যারান্টি আছে কিনা জানতে পারে, কথার কথা। তাহলে ওইগুলা আমরা এখানে টেমপ্লেট আকারে সেট করে দিতে পারি। যেরকম এখান থেকে আমি এই যে এডিট মেসেজ টেমপ্লেটে ক্লিক করলাম, সর্বপ্রথমে ওনাকে গ্রিড কিভাবে করা হবে, এই যে গ্রিড করলো, এবং তারপর 3টা কোয়েশ্চেন আসবে। সো আই হোপ আপনারা যখন কোনো অ্যাডসে ক্লিক করেন এরকমভাবে বেশ কিছু অপশনস দেখা যায়, তাই না? সো আমরা এখানে 3টা দিয়েছি, আপনি চাইলে 5টা দিতে পারেন, নো ইস্যু, ঠিক আছে, বা 3টার বেশি ওরকমভাবে কেউ দেয় না। কয়টা থাকতে পারে, এখন এখানে অনেক বেশি কোয়েরি দেওয়া যাবে না, ঠিক আছে, 3টা খুব সুইট স্পট। এখন আমি যদি 5টা 6টা 10টা দিয়ে দিই, কত স্ক্রল করতে তো কনফিউজড হয়ে যাবে। সো এই জন্য 3টা ওকে ফাইন। যেমন এখানে দেওয়া হচ্ছে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস। সো কেউ যখন এই কোশ্চেনে ক্লিক করবে, আপনি একটা অ্যান্সার প্রি টাইপ করে রাখলেন, আগের থেকে দিয়ে রাখলেন, ক্লিক করলে উনি জানতে পারবে। ওকে, আপনি চাইলে এখানে 2টা না, আপনি জাস্ট এখানে একটাই রাখতে পারেন, নো প্রবলেম, এই যে একটা। ওকে, সো আমরা দিলাম
ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস? নো, মাই বিজনেস ইজ মাই বিজনেস, তাই না? আচ্ছা, সেভ করে দিলাম। সো এবার কেউ যখন আমার অ্যাডসে সেন্ড মেসেজে ক্লিক করবে এবং সে যখন দেখবে যে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, সে আমার ওই মেসেজটা রিপ্লাই পাবে, তারপর আমাকে ব্লক করে চলে যাবে। এখন আমাদের মেসেজিংয়ের অ্যাপস আছে, কিভাবে? মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ, তাই না? এখন মেসেজিং সবচেয়ে বেশি আমরা কিভাবে করি? মেসেঞ্জার থেকে বেশি প্রায়োরিটি দিই হোয়াটসঅ্যাপকে। সো এখানে আমি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করতে পারবো। এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট লাগবে। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট করা আহামরি কিছু না। প্লে স্টোরে যাবেন বা আপনার iOS যে অ্যাপ স্টোর আছে ওটা যাবেন, লিখবেন হোয়াটসঅ্যাপ বিজনেস, লিখলে অ্যাপ চলে আসবে, ডাউনলোড করবেন, আপনার নাম্বার দিয়ে দেবেন, ওইটা আপনার নাম্বার। নর্মাল হোয়াটসঅ্যাপ নেবে না, বিজনেস হতে হবে, হোয়াটসঅ্যাপ বিজনেস হতে হবে। কারণ ওই হোয়াটসঅ্যাপ যেটা নর্মাল হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে জাস্ট মানে পার্সন টু পার্সন, বা এটা আমার পার্সোনাল ইউজের জন্য। আর বিজনেসটাতে অনেক ফিচার্স আছে, আপনারা আমি জানি না বিজনেস হোয়াটসঅ্যাপ আমরা হয়তো বা ইউজ করি না, ওখানে ক্যাটাগরি সেট করা যায়, আপনার ওয়েবসাইট, আপনার অ্যাডসও দেওয়া যায়। হ্যাঁ, সো হোয়াটসঅ্যাপ ওই অ্যাডগুলো আবার ফেসবুকে রান হয়। হ্যাঁ, সো হোয়াটসঅ্যাপটা এখন পার্সোনাল ইউজের জন্য ইউজ করছি, বাট হোয়াটসঅ্যাপটা আসলে আমরা ওরকমভাবে করছি না এখনও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ অ্যাডস এখন ওরকমভাবে আমি খুব রেয়ারলি দেখিনি অ্যাডসগুলো, বাট যেহেতু অপশন দিয়েছে, সো এটা আস্তে আস্তে করে অবশ্যই হবে। হ্যাঁ, ঠিক আছে। সো হোয়াটসঅ্যাপ জাস্ট হচ্ছে ডে, স্টোরি আর প্রোফাইল চেঞ্জ করার জন্য না, এটা বিজনেসের ক্ষেত্রেও ইউজ করা যায়। আচ্ছা, নেক্সট যে অপশনটা, এটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। হতে পারে আমাদের বিজনেস কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরি নিয়ে কাজ করে, জেনারেল প্রোডাক্টস না, যেরকম জেনারেল প্রোডাক্টস মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সেস বা ইলেকট্রনিক প্রোডাক্টস এক্সেট্রা। বাট যখনই আপনার কোনো অ্যাডস কোনো সোশ্যাল ইস্যুস বা পলিটিক্স নিয়ে হবে, যেরকম বাইরের কান্ট্রিতে কিন্তু অ্যাকচুয়ালিতে স্যার যখনই ইলেকশন হয় তখন অনলাইনে অ্যাডস ক্যাম্পেইন করা হয় বা অ্যাডস চলে। বাংলাদেশে ঘরের সামনে মুখের উপরে পোস্টার থাকে। সো আমরা ট্রেডিশনাল থেকে বের হই নেই, ওনারা কিন্তু অলরেডি ওখানে কাজ করছে। এই জন্যই যদি এরকম কোনো অ্যাড হয় যেটা আপনার পলিটিক্যাল রিলেটেড বা পলিটিক্স রিলেটেড, আপনাকে অবশ্যই এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে এখানে টিক দিতে হবে, নাহলে আপনার অ্যাড রিজেক্ট হয়ে যাবে। কারণ আপনার কথা এরকম থাকবে, ভোট ফর হুম, ভোট ফর XYZ। হ্যাঁ, সো এরকম যখনই কন্টেন্ট এআই দেখবে ফেসবুকের, যে কন্টেন্টটা তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি থেকে রিফ্লেক্ট করছে কিন্তু টিক দেওয়া নেই, তখন আপনার এখানে ইস্যুস আসবে। যদি এরকম হয় কোনো হাউজিং, কোনো হোম লোনস, ইন্স্যুরেন্স, যেরকম বাংলাদেশে তো হয়, তাই না? অনেক ব্যাংক অ্যাডস দেখি না আমরা, হোম লোনসের বা ধরেন হচ্ছে কী জানি মেট লাইফ ইন্স্যুরেন্সের, তো ওই অ্যাডসগুলোর জন্য আমাকে এই হাউজিং বা এই অপশনটাকে টিক দিতে হবে। কেউ কোনো জবের জন্য অ্যাড দিচ্ছে, কোনো ইন্টার্নশিপের জন্য অ্যাড দিচ্ছেন, ওই ক্ষেত্রে আপনাকে এমপ্লয়মেন্টে সিলেক্ট করতে হবে। ওকে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস হচ্ছে ধরেন ক্রেডিট কার্ড, লোনস, তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টস তৈরির জন্য, তারপর হচ্ছে যে শেয়ার ট্রেডস এক্সেট্রা, এগুলোর জন্য। এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরিসের আন্ডারে আমাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন স্যার আমাদের এটা কি কোনো স্পেশাল ক্যাটাগরিসের কিছু না, আমরা একটা ধরেন নারুটো তো একটা কার্টুনের মানে প্রমোশন করছি, তো এটা তো হ্যাঁ অ্যানিমে, হ্যাঁ সেটা, ও হ্যাঁ, আবার অ্যানিমেকে আবার কার্টুন বলা যাবে না, এটা আবার ওদের রুলস আছে। সো এগুলো তো আমাদের কোনো স্পেশাল ক্যাটাগরির আন্ডারে পড়লো না, না আমরা ব্যাংকিং নিয়ে কথা বলি, না জব, না পলিটিক্স, সো এটা অফ। এটা অন, এই চারটার ভিতরে যে যে ক্যাটাগরিজ পড়ে এই চারটাই আছে। এইগুলো হচ্ছে ধরেন ব্রড নিশ, এগুলোর ভিতরে মাইক্রো যেগুলো আছে। এখন অনেক সময় মনে করতে পারে এগুলো দিলে মনে হয় অ্যাড ভালো পারফর্ম করে, না দিলে খারাপ পারফর্ম করে, এরকম না। ফেসবুকে আপনি একনলেজ করলেন যে আপনারটা কীরকম ক্যাটাগরির অ্যাডস, একটা, হ্যাঁ। দেন হচ্ছে অডিয়েন্স, এই পার্টটাই তো আমাদের জন্য মেইন, তাই না? কেন ফেসবুক বা ডিজিটাল মার্কেটিং কেন এত ফেমাস? বিকজ আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি আমাদের সার্ভিস বা প্রোডাক্টকে। সো এই অডিয়েন্সে যদি দেখেন, একটা আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, যেটা হচ্ছে ফেসবুক নিজে থেকেই আপনার অডিয়েন্স খুঁজে বের করার চেষ্টা করবে ডিপেন্ডিং অন আপনার লোকেশন যেটা দিয়েছিলাম ফেসবুকে,
আপনার ফেসবুকে যারা ইন্টারঅ্যাক্ট করেছে, যে ক্যাটাগরি দিয়েছেন এবং যেই কিছু অডিয়েন্স স্যাম্পল হিসেবে আপনি ওনাকে দিবেন, এই যে দেওয়া আছে। ধরেন আমরা দিলাম লোকেশন বাংলাদেশ, মিনিমাম এজ 18, জাস্ট এই দুইটা দিব। এখন আমি বাংলাদেশ থেকে আমার তো পেজের সময় অ্যাড্রেস দিলাম বাংলাদেশের বা ঢাকার কোনো একটা জায়গায়, কিন্তু আমি একটা অ্যাড রান করতে চাচ্ছি, এটা বাইরের কোনো একটা কান্ট্রির মার্কেট। নো প্রবলেম, চলবে, প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, অ্যাড্রেস দেওয়া বাংলাদেশে কোনো প্রবলেম নেই। এখন এমন হতে পারে না আপনি বাংলাদেশে বসে থেকে বিদেশে কোনো প্রোডাক্টস বা সার্ভিস সেল করেন, অবশ্যই নো প্রবলেম। রিজনটা সিলেক্ট করব ওইখানে। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। এটা এখানে অ্যাডসে সিলেক্ট করবেন, এই যে অ্যাডসে এসে অডিয়েন্স ডিটেলিং, এই যে লোকেশন দেওয়া আছে, আমি অ্যাডিটে ক্লিক করি। এই যে এখান থেকে আমার জেন্ডার না অ্যাকচুয়ালি আমার অডিয়েন্সের জেন্ডার, এজ এবং লোকেশন, এবং আমরা চাইলে আর একটু ডিটেল ওয়েতে কিছু টার্গেটিং দিতে পারি, যে ধরেন কীরকম মানুষের পছন্দ হতে পারে, যারা আমার অডিয়েন্স, ওরা মানে শিক্ষাগত যোগ্যতা ওদের কতটুকু, ওরা চাকরি করে কিনা, ওদের ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো ইন্টারেস্ট আছে কিনা, এরকম। এইটা হচ্ছে যে স্যাম্পলিং দেওয়ার জন্য অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে। এটা সে মেইন ধরবে না, সে ধরবে রেফারেন্স বা স্যাম্পল হিসেবে। দেন ফেসবুকের এআই আমার অডিয়েন্স নিল, তার এআই এর যে ডেটা আছে মিলালো, দেন আস্তে আস্তে করে সে কাজ করবে, হুইচ ইজ নেভার গুড। কারণ ফেসবুক অডিয়েন্স সিলেক্ট করছে, দরকার তো আমার, কারণ আমি জানি আমার প্রোডাক্ট কী। সো এই জন্যই আমরা হচ্ছে চুজ করব পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, এই অপশনটাকে। এইখানে আমরা ডিটেল ওয়েতে, যে ধরেন বাংলাদেশের কোন এলাকায়, ছেলে না মেয়ে, বয়স কত, কার ইন্টারেস্ট কোন বিষয়, এগুলো সব আমরা সেট করব। এখন এই জাস্ট বুস্ট পোস্টে যদি আমরা অডিয়েন্স ডিটেলসে আসি, এখানে আমরা ডিটেলড অডিয়েন্স টার্গেটিং এটা করতে পারি না, জাস্ট অডিয়েন্স টার্গেটিং করতে পারি। পার্থক্য কি? ডিটেলড অডিয়েন্স টার্গেটিংয়ের ভিতরে ওখানে ডিটেলভাবে করা যায়, কার কী পছন্দ, কে কী করে, আপনি একদম যত ন্যারো, আপনি একদম মানে খুবই স্পেসিফিক অডিয়েন্স সিলেক্ট করতে পারে। সো এখান থেকে আমরা অ্যাডিটে গেলাম। অবশ্যই এটা আমাদের দেখার দরকার আছে, কারণ অনেক ক্লায়েন্ট আপনাকে, লোকাল অনেক ক্লায়েন্ট বলবে, ভাই আমি ক্যাম্পেইন বুঝি না, আপনি আমাকে করে দেন, বুস্ট করে দেন। কারণ সমস্যা হচ্ছে কি, অ্যাডস ম্যানেজারের লাইকস, কমেন্টস, ফলোয়ার্স দেখা যায় না, লাইকস যে পড়ছে দেখা যায় না। তো কাস্টমার মনে বা ক্লায়েন্ট মনে করে কি, অ্যাড তো দেয় না, টাকা মনে মেরে রেখেছে। এটা হয়েছে স্যার, এই জন্য বলছি। ভাই লাইক দেখা যায় না বলতে? ধরেন হচ্ছে আমি কোনো একটা পোস্ট, ধরেন এই ইমেজটাকে নিয়ে আমি অ্যাডস ম্যানেজার থেকে অ্যাডস দিলাম, ওইটা তো আর আমার পেজে শো করবে না। সো ক্লায়েন্ট বা যে কাস্টমার, ও কিন্তু হচ্ছে অ্যাডস ম্যানেজার বুঝে না, সে বুঝে কি ভাই আমার ওই পেজে লাইক দেখতে হবে। তো সেই মানে ক্ষেত্রে আপনি কি ডার্ক পোস্টের কথা বলতেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ডার্ক পোস্ট তো দেখা যাবে না, দেখা যাবে এক্সিস্টিং কোনো পোস্ট থাকলে ওইটা বুঝ দিলে হ্যাঁ, তখন দেখা যাবে। হ্যাঁ। সো দেখা যায় ওই যে Right. ক্লায়েন্ট অনেক সময় অনেক ইস্যু করে, টাকা মেরে খাইছে এই সেই, তো ঠিক আছে কী লাগবে ভাই, আপনার লাইক দেখতে হবে, ওকে ফাইন। এরকম অনেক কাস্টমার আছে, কিন্তু এখানে আপনার ফ্লেক্সিবিলিটি নাই। যেরকম এখান থেকে আমরা চুজ করলাম, ধরেন আমাদের অ্যানিমে বেশি দেখে মেন, আচ্ছা বয়স কত, ধরেন 18 থেকে অ্যারাউন্ড 35, ঠিক আছে, দেখে স্যার আমরা অ্যানিমে দেখি 2-4টা, ঠিক আছে, এজ রেঞ্জ আমি সিলেক্ট করলাম। লোকেশন এসে আমি ধরেন এখান থেকে ঢাকা না দিয়ে আমি ধরেন আরেকটু ছোট করতে চাই, ধানমন্ডির আশেপাশে যারা আছে, তো আমি এখানে লিখবো ধানমন্ডি। সো আসলো ধানমন্ডি, প্লেস সিলেক্ট করলাম, করার পর যেখানে ধানমন্ডিকে একটা পিন পয়েন্ট করলো না, এবার এর চারপাশে একটা রেডিয়াস আছে এরকম, এই হ্যাঁ, তো এই যে রেডিয়াসটা আমি বড় বা ছোট করতে পারবো। এখন ফেসবুকে আগে খুব ভালো একটা সিস্টেম ছিল, এই রেডিয়াসের ভিতরে যারা আছে শুধুমাত্র তাদের কাছে অ্যাডস যাবে, এরকম অপশন ছিল, ঠিক আছে, যেটা এখন নাই। না, তারপর এটা কেন, কারণ মানে এখন যে সিস্টেমটা সেটা হচ্ছে কি, যে যারা রিসেন্টলি এই ধানমন্ডির এই রেডিয়াসে ভিজিট করছে তাদের কাছে অ্যাডসটা যাবে। এখন এটা অনেক বেশি তো স্প্রেড আউট হবে না, বাট কিছুটা হলেও ব্লিডিং হবে। ওটার জন্য আপনার বাজেট হইতে হবে হিউজ। আপনি তো অনেক ওয়াইড করে দিলেন, এখন সব ওয়েস্টেজ লিডও আপনার কাছে আসতে পারে। উগান্ডা থেকে আপনার কাছে আসলো যে ভাই আমার জুতা লাগবে, হ্যাঁ উগান্ডা কেমনে পাঠাবো, কথার কথা।
দ্যাট ওয়ে উই ক্যান ডু ইট, উই হ্যাভ নো প্রবলেম ইন দ্যাট। বাট ওইটা হচ্ছে কি, তাহলে আর টার্গেটেড হলো না তো। এখন আপনাকে এটা বুঝতে হবে যে কোন এরিয়া থেকে আপনার সবচেয়ে বেশি সেল আসে, যেখানে আপনি অ্যাডস রান করলে আপনি বেনিফিটেড হবেন। আমার অ্যাডসের টাকাটা আমি কভার করে এন্ড প্রফিটেবল আছে। হুম। সিম্পল এখন এই আসন থেকে আমি এমপি নির্বাচন করতেছি, আমার তো মিরপুরে দেখালাম না। আমার অ্যাড তো আমার বনসই দেবে। হ্যাঁ, আমার স্যার আবার পলিটিক্যাল ভালো বিষয়, তাহলে আপনি পলিটিক্সে টিক দিয়ে নেবেন আগে। ঠিক আছে, হ্যাঁ, এরিয়াটা তো আমার এরকম চুজ করতে হবে। হ্যাঁ, সো ধরেন আমি দিলাম 5 কিলো, ঠিক আছে। সো এখানে আমি আরও কিছু আপনাকে একটু নেগেটিভ সাইড বা ডিসঅ্যাডভান্টেজ বলি এই বুস্ট পোস্টের। ধরেন আমি জানি আমার প্রোডাক্টটা এই অঞ্চলটাতে ভালো চলবে, বসিলা নদীর ওই পার, এই যে এই জায়গাটা এখানে চলবে না, আমি চাইলে এই অঞ্চলটা বাদ দিতে পারবো না, ঠিক আছে, এটা ইনক্লুডেড থাকবে। বাট যখন আমরা অ্যাডস ক্যাম্পেইন করি, আমরা চাইলে স্পেসিফিক কোনো একটা লোকেশনকে বাদও দিতে পারি আমাদের সিলেকশন থেকে, যে এই সিলেকশনে আমার অ্যাডস লাগবে না। দেন চলে আসলাম ডিটেল টার্গেটিং। তো ডিটেল টার্গেটিংটা বেসিকলি হচ্ছে এখানে বেসিকলি যেটা হচ্ছে আমরা 3টা ওয়েতে ডিটেল করি বা আমাদের টার্গেটিং করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক, যেখানে এডুকেশন, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ অ্যান্ড ওয়ার্কসের ভিতরে পড়ে। এডুকেশন লেভেলের ভিতরে আমাদের শিক্ষাগত যোগ্যতা, কেউ কলেজ পড়েছে, কেউ ভার্সিটি পড়েছে, কেউ মেডিকেল, কেউ প্রফেশনাল অন্য কোনো ডিগ্রি আছে, এগুলো সিলেক্ট করি। ফাইন্যান্সিয়ালে গেলে আমাদের ইনকাম কীরকম, ঠিক আছে, এটা স্যার ইউএসের জন্য, কারণ আমাদের আসলে ইনকাম কার কত এটা সরকার জানে না, ঠিক আছে। কারণ কি, আমাদের যে একটা ভোটার আইডি কার্ড যে নাম্বার দেওয়া হয়েছে, ওটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এরকম নাম্বার হওয়ার কথা ছিল, যেখানে টাইপ করবে আমাদের পুরা মানে ফুল চিত্র, আমাদের 14 গোষ্ঠীর চিত্র এখানে চলে আসার কথা, যেটা হয় না। বাট ইউএসএতে একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, ওই নাম্বারটা যখন আপনি প্রোভাইড করবেন, ধরেন পুলিশকে দিলেন নাম্বারটা, আপনার কোনো ক্রাইম করেছেন কিনা, আপনার কোন ব্যাংকে কত টাকা, আপনার স্যালারি কত, কে কত টাকা দেয়, সব আছে। আমরা কিন্তু এখনও ক্যাশে লেনদেন করি, তাই না? সো এটার কিন্তু কোনো হিসাব নাই। মানে এটা যখন ক্যাশে আপনাকে স্যালারি পে করা হয়, আপনার ইনকাম ট্যাক্স, ইয়ারলি ইনকাম ট্যাক্স বের করা সম্ভবই না। আচ্ছা, যাই হোক। দেন হচ্ছে লাইফ ইভেন্টস। সো লাইফ ইভেন্টসে কারো অ্যানিভার্সারি, কেউ হতে পারে বাসা থেকে দূরে থাকে, অনেক সময় আমরা দিই না যে ধরেন কথা কুমিল্লা থেকে ঢাকায় শিফট হয়ে আসছে, জব পারপাস, স্টাডি পারপাস, সেগুলো আমরা চুজ করতে পারি কারো ডেট অফ বার্থ অনুযায়ী, যে কারো বার্থডে আছে বা সামনের দিকে কারো বার্থডে, ঠিক আছে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের, যে ধরেন কোনো ফ্রেন্ডস অফ মেন উইথ আ বার্থডে অন 0 to 7 days, মানে আজ থেকে নিয়ে 7 দিনের ভিতরে কোনো বার্থডে আছে কারো, এরকম এগুলো চুজ করতে পারি। বাট এগুলো তো স্পেশাল কেসেস। দেন রিলেশনশিপস, রিলেশন স্ট্যাটাস, ধরেন আপনি হচ্ছে কথা যদি বলি, আপনি ধরেন একটা রিং সেল করেন, আংটি, ঠিক আছে। সো এটা কার জন্য লাগতে পারে, যারা ইন এ রিলেশনশিপ, ঠিক আছে, দিবে। আচ্ছা, যারা ম্যারিড, ঠিক আছে, অ্যানিভার্সারি মিস হয়ে গেছে, বড় ডায়মন্ড দিতে হবে। আমরা অ্যাড দেখেছেন কি স্যার, ডায়মন্ড ওয়ার্ল্ডের ইন্ডিয়ান অ্যাড দেখেছেন, যেখানে একজন ভদ্রলোক যায়, গিয়ে বলে ডায়মন্ড দেখায়, ছোট একটা দেখায়, বলে এর থেকে বড়, বলে এর থেকে বড়, তো জিজ্ঞেস করে অ্যানিভার্সারি কবে, বলে গতকালকে ছিল, তখন একটা বড় দেখে দেয়। সো যে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো, সো এখান থেকে আমরা চুজ করতে পারি যে আমরা এমন প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ধরেন যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য, বা যাদের বিয়ে হয়েছে 1 বছরের ভিতরে তাদের জন্য। অনেক ক্ষেত্রে ধরেন চিলড্রেন প্রোডাক্ট যেগুলো আর কি, হ্যাঁ, চাইল্ড প্রোডাক্টস, ওইগুলোর ক্ষেত্রে আমরা এখানে চুজ করতে পারি। ওয়ার্কের ক্ষেত্রে কে কোন ইন্ডাস্ট্রিতে জব করে, কাদের জব টাইটেল কি, এগুলো দেওয়া যায়। বাট এখানে প্রবলেমটা হচ্ছে কি স্যার, এখানে না আমি যখনই ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার চুজ করবো, সবগুলো একটা কাপের মতো। তো একটা কাপে আপনি চিনি নিলেন, দুধ নিলেন, তারপর চা পাতা নিলেন, নাড়া দিলেন, দুধ চা হয়ে গেল, তাই না? ওইরকম হবে, কিন্তু এখানে আপনি ফিল্টার আউট করতে পারবেন না। যে ফিল্টারিংটা আমরা চাই, যে এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে ধরেন ভার্সিটিতে লেখাপড়া করে, যার পছন্দ হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রোডাক্টস, তার কাছে আমি অ্যাড দিতে চাই, ওই স্বাধীনতাটা এখানে পাবো না, ঠিক আছে। এখানে এমন পাবো যে ভার্সিটিতে পড়ে তার কাছেও যাবে, যে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড তার কাছেও যাবে। এখন ডিজিটাল মার্কেটে ইন্টারেস্টেড যে, সে ভার্সিটি নাও পড়তে পারে, যে ইউনিভার্সিটিতে পড়ে সে ডিজিটাল মার্কেটিং প্রোডাক্টস পছন্দ নাও করতে পারে। মানে একটু ঘোলাটা লাগে কি, কনফিউজিং লাগে? আচ্ছা, সো এখানে ইন্টারেস্টে যে ইন্টারেস্ট আছে, যে বিহেভিয়ার আছে, এগুলোকে আমরা সব চুজ করবো। দেখেন আমরা যদি যাই
এডুকেশন লেভেল অ্যাট হাই স্কুল, এখান থেকে টিক দেই। এই যে দেখেন এগুলো সব টিক পড়বে। সব অ্যাড হচ্ছে। আচ্ছা, তারপর ইন্টারেস্টে গেলাম, ধরেন হবিস তার আর্ট অ্যান্ড মিউজিক নিয়ে। আচ্ছা, আর্ট অ্যান্ড মিউজিক, তখন এখান থেকে ফটোগ্রাফি, সরি পারফর্মিং, আর 2-4টা চুজ করলাম। সো আমি একটু ব্যাকে যাই, এখান থেকে ব্যাকে যাব। সো দেখেন এখানে হইলো কি স্যার, এখন ডেমোগ্রাফিক, এই যে ইন্টারেস্ট। সো এখান থেকে আমি ওই ডিটেল টার্গেটটা পাইনি, সব কিছু মিলাবে। আমি এখান থেকে সেভ অডিয়েন্স দিলাম, এই যে আমার টার্গেট ডান। ডান পাশে এই যে আমার অ্যাডসটা অনুযায়ী এখানে আমাকে দেখাবে এস্টিমেটেড ডেইলি রেজাল্টস, যে আমার অ্যাকাউন্টের রিচ কীরকম হতে পারে। ঠিক আছে, 19.2K থেকে 55.5K রিচ হবে। এই রিচটা ডিপেন্ড করবে আপনার অডিয়েন্স টার্গেটিং, আপনার লোকেশন এবং আপনার বাজেটের উপরে। মিনিমাম কি এটা করবেই? না, এটা এস্টিমেটেড। এর থেকে কম, এই মিনিমাম থেকে আরও মিনিমাম হতে পারে, ম্যাক্সিমাম থেকে আরও ম্যাক্সিমাম যেতে পারে। কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, আপনার টার্গেটিংয়ের উপর ডিপেন্ড করবে। Targeting এর উপর। অডিয়েন্স সেট আপ করলাম, অ্যাড ট্রান্সপারেন্সি আমাদের ভেরিফিকেশন করতে হবে, এটা আগে ছিল না। ওকে, সো ভেরিফিকেশন আমাদের এখন যদি যাই স্টার্ট ভেরিফিকেশন, সো বেসিক্যালি জাস্ট ছোট্ট একটা টাস্ক করাবে ভেরিফাই করার জন্য, ভেরিফাই করে নিতে পারবো। ঠিক আছে, সো যদি স্টার্ট ভেরিফিকেশন দিই, এটা কি verification? এটা আমাদের অর্গানাইজেশন বা আমাদের যে ইন্ডিভিজুয়াল আমরা ওইটার ভেরিফিকেশন, এনআইডি বা কিছু দিয়ে। ঠিক আছে, সো Scam না হয় বা কিছু। হ্যাঁ, সো এখন এনআইডি তো আমার কাছে নেই আমারটা, সো এটা আমি এখন ফুলফিল করতে পারছি না। বাট এটা সিম্পলি গেট স্টার্টেড, আপলোড ইউর গভর্নমেন্ট আইডি কার্ড যেটা আছে এটা দিবেন। আপনাদের যদি গভর্নমেন্ট আইডি কার্ড না থাকে, যদি ড্রাইভার লাইসেন্স থাকে, যদি পাসপোর্ট থাকে, এগুলোতে করা যাবে। বার্থ সার্টিফিকেট দেওয়া হবে না, কারণ বার্থ সার্টিফিকেট আসলে আমাদের ওইরকমভাবে আইডেন্টিফিকেশনটা প্রুফ করে না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের বাজেট। সো ফার্স্ট হচ্ছে ডিউরেশন, আমার অ্যাডসটা কতদিন চলবে। ওকে, সো আমি যদি 7 দিনের জন্য $10, তাহলে হচ্ছে কত ডলার স্যার এখানে? $70। ওকে, তাহলে পার ডে $10 করে অ্যাড চলবে। কিন্তু আমি যদি এটাকে একটু কমাই, কমবে, দেখেন এখানেও কমছে, এটাকে আমি বাড়াই, বেড়ে গেছে। সো টোটালি ডিপেন্ড করছে আমার বাজেটের উপরে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমার এখানে একটা এক্সট্রা অংশ নাই, সেটা হচ্ছে প্রত্যেক অ্যাডসের উপরে আমাদের একটা 15% ভ্যাট ফেসবুক কেটে নেয়। যদি আমার বিন নাম্বার না থাকে, সেই ক্ষেত্রে ফেসবুক একটা 15% চার্জ কাটবে। এবং পাশাপাশি যখন আপনার ব্যাংক থেকে টাকাটা কাটবে বা ডলার কাটবে, তখন ব্যাংকও আপনার থেকে 15% চার্জ করবে। ধরেন আমাদের এখানে প্রতি মাসে অ্যাডস রান হয় 1 লাখ টাকার। ঠিক আছে, ইনটু 30 ডিভাইডেড বাই 100 কত? কি দিই আমরা? ভ্যাট। আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন আছে যে অনেক ক্ষেত্রে যদি আমরা ক্লায়েন্টের দিয়া কার্ড দিয়ে করি, সেক্ষেত্রে কি ক্লায়েন্টের বিন ইউজ করা যাবে বা মাল্টিপল বিন ইউজ করাটা কেমন ভালো প্র্যাকটিস? আবার আচ্ছা, অনেকটা দেখলাম যে বিন সেলও করে। বিন আসলে না কিনে ভাইয়া, বিনটা না ওইরকমভাবে ওনারা ট্রেস করে না। ঠিক আছে, চলেন টিচার তো একটু চিটিং শেখাই দিই। বিন নাম্বারটা ওইরকমভাবে ওনারা ক্যালকুলেট করতে পারে না। সো আপনি যদি র্যান্ডাম একটা বিন নাম্বারও দেন, ওরা নিয়ে নিবে। আচ্ছা আচ্ছা। আরেকটা ভালো উপায় আছে, সেটা হচ্ছে কি, আমি দেখাবো অ্যাডস ম্যানেজারে গেলে, আমরা টাইম জোন চেঞ্জ করে দিই। কারণ যারা ইউএসএতে অ্যাড দেয় না স্যার, ওদের 0% ট্যাক্স, ওদের ব্যাংকও কিছু কাটে না, ওদের ফেসবুকে কিছু কাটে না, কাটে খালি বাঙালি, মানে কাটতেছে খালি বাঙালির উপর, গলার উপর দিই। ঠিক আছে, যেমন আমাদের আমরা যখন আগের অফিস ছিলাম, আমাদের স্যার বেসিক্যালি উনি বাইরে থাকতেন, ইউএস থাকতেন। সো উনি ওনার কার্ডটা মানে ওনার অ্যাডস অ্যাকাউন্ট আমরা তৈরি করে নিয়েছিলাম, সব কিছু ওনার কার্ডও ওনার ইউজ করতাম। সো ওনার 0% ট্যাক্স, নো নাথিং। যদি 1 লাখ টাকার অ্যাড দেই, ফুল 1 লাখ টাকায় ওনার অ্যাডসের পিছনে যেত। ঠিক আছে, বাট স্যার এটা আসলে সব দিক থেকে পসিবল হয় না, সবাই আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে না। ঠিক আছে, সো এখান থেকে আমরা সর্বোচ্চ যেটা করতে পারি 15%, মানে 15,000 টাকা কমাইতে পারি। কিন্তু বাংলাদেশ ব্যাংকেরটা তো আর কমানো সম্ভব না, তাই না? কারণ বাংলাদেশ ব্যাংক তো আপনার ডলার চার্জ হয়েছে 15%, ডলার কাটছে 15%, $1 উপরে 15%, $20 উপরে 15%। ঠিক আছে,
ডিমোটিভেট হওয়ার কিছু নাই স্যার, আপনার ওটা পোষা যায়, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে এখন হচ্ছে আমাদের প্লেসমেন্টস। আমরা এই মেসেঞ্জার যে অ্যাডসটা শো করব ফেসবুকের কোন পার্টে শো করব, সেখানে অবশ্যই যে ফেসবুকে থাকছে মাস্ট বি, মানে ফেসবুকের যত প্ল্যাটফর্ম যত জায়গায় অ্যাডস দেখানো যাবে সব জায়গায় দেখাবে। আর হচ্ছে মেসেঞ্জার, যে মেসেঞ্জারে যখন আমরা যাই ছোটো ছোটো কিন্তু অ্যাডস থাকে, সো এই অ্যাডসগুলো এখানে যদি আমি চাই না মেসেঞ্জারে লাগবে না, অফ করে দিলাম। এখানে আমাদের পেমেন্ট মেথড বা কার্ড যেটা আমরা অ্যাড করি সেই কার্ডটা দেন এখান থেকে পাবলিশ, আমাদের অ্যাডস রান হয়ে যাবে, এক পেজে সব কাজ শেষ। ওকে, সো এটা হচ্ছে আপনার বুস্ট পোস্ট। এখন এই অ্যাডস রান হওয়ার পরে এই পোস্টে কত লাইক পড়লো দেখা যাবে, কত কমেন্ট আসলো দেখা যাবে, কত শেয়ার হলো দেখা যাবে। ওকে, ক্লায়েন্ট হ্যাপি, তা আমরাও তো হ্যাপি। এটা খুব সহজ না? এটা রিলেটিভলি খুবই সহজ না কাজ করা? সহজ, অনেক সহজ। বাট আমরা এভাবে অ্যাডস দেব না, প্রফেশনালি আমরা এভাবে অ্যাডস দিবই না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বিজনেস সুইটে যে আমরা অ্যাডস অ্যাকাউন্ট এত কষ্ট করে নিলাম, এই অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে আমরা আমাদের অ্যাডসগুলো রান করব। সো এটা ওখানে যে রান করিনি না ফাউ, এই মার্ক জাকারবার্গ চলে আসছে এই। ওকে, আচ্ছা, সো আমরা অ্যাডস রান করব হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে। সো অ্যাডস ম্যানেজারে যেতে হলে আমাকে এই যে আমাদের মেনুতে যেতে হবে বা 9 ডটে ক্লিক করব। এখান থেকে এই যে সোশ্যাল, এন্টারটেনমেন্ট এরকমভাবে দেখব প্রফেশনাল একটা ট্যাব আছে, এখান থেকে চলে যাব অ্যাডস ম্যানেজারে। ওই কর্নারে যে থাকে ওই পরে কিন্তু অ্যাডস ম্যানেজার আছে। এই যে এটা, না না না, এই কর্নারে ফেসবুকে ও আচ্ছা উল্টাতে, ও আচ্ছা হ্যাঁ আপনার উল্টা তো, হ্যাঁ ঠিক আছে, অ্যাডস ম্যানেজার তো আছেই। কারণ ধরেন আমার অ্যাডস ম্যানেজার নাই, নতুন করে আমি নিচ্ছি, এগুলো তো বেসিক্যালি আমি ইউজ করছি দেখে আমার এখানে সবগুলো চলে আসতেছে। যদি না থাকে মানে যদি প্রথমবার ইউজ করি সেই ক্ষেত্রে এখান থেকে অ্যাডস ম্যানেজারে যেতে পারি, অথবা আমাদের যেই মেটা বিজনেস আছে মেটা বিজনেসে গিয়ে এখান থেকে এই যে অ্যাডস ম্যানেজার, এখান থেকে যে ক্যাম্পেইনস বা অ্যাকাউন্ট ওভারভিউ যে কোনো একটাতে ক্লিক করলেও দেখেন এই যে অ্যাডস ম্যানেজার, এই যে দেখেন অ্যাডস ম্যানেজার, একই জিনিস চলে আসবে। এখন আমার এখানে দুইটা বিজনেস পোর্টফোলিও আর একটা আমার অ্যাকাউন্ট, সো আমার বেসিকলি 3টে অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। বাট আপনাদের যেটা হবে একটা থাকবে ইয়োর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টের আন্ডারে, আর একটা হচ্ছে যে বিজনেস পোর্টফোলিও তৈরি করেছেন ওইটার আন্ডারে অ্যাডস অ্যাকাউন্ট থাকবে। সো আমরা এখান থেকে একটাতে চলে যাই বিজনেস পোর্টফোলিওর, এবং এই যে অ্যাডস অ্যাকাউন্টটাকে সিলেক্ট করলাম, তার ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে আসবে, নিজের থেকে রিফ্রেশ হবে এবং এই যে আমাদের একটা ফ্রেশ অ্যাডস ম্যানেজার আসবে, পোর্টফোলিওর অধীনে আসবে। পোর্টফোলিওর অধীনে আসলো। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারের বা ক্যাম্পেইনের যে ইন্টারফেসটা, বেসিক্যালি আমাদের কতগুলো অ্যাডস রান হলো, আমাদের কত ডলার খরচ হলো, কি লিড আসলো, সব কিছু আমরা এখানে দেখতে পাবো। এখানে আসার আগে আমরা একটু কিছু কাজ করতে হবে আমাদেরকে। সর্বপ্রথমে বিলিং অ্যান্ড পেমেন্টে যাব, টাকা পয়সার বিষয় আগে ক্লিয়ার করে নেব। এখানে গিয়ে আমাদেরকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তার আগে একটা বিজনেস ইনফোতে চলে যদি আসেন, এটাকে যদি এডিট করেন, যদি চান যে 15% কম চার্জ হোক, এখানে যে আপনারা ভিডিওতে দেখবেন আমি যে ডিটেলসটা দিয়েছি, এখানে এই ডিটেলসটা দিবেন। কান্ট্রি বাংলাদেশ ফাইন, টাইম জোন দিয়ে দিব মেক্সিকো। ক্লিয়ার? হ্যাঁ, এটা দেওয়ার কারণে আমার 15% কমে আসবে, ঠিক আছে। ইউএস থেকে করতেছে। কারণ হচ্ছে টাইম জোন ওরা চেক করতেছে, টাইম জোনের সাথে এটা ওরা মিলিয়ে নিচ্ছে, এই কারণে 15% কম আসে। যার কারেন্সি হচ্ছে ইউএসএ আর কারেন্সি হচ্ছে মেক্সিকো। এখন সে যে ইউএস থেকে করতেছে তার তো 1 টাকাও লাগতেছে না, আমার তো 15% দিতে হচ্ছে। তার লাগতেছে না কেন? সে ইউএস এর জন্য, ইউএস এর ডকুমেন্ট দিচ্ছে। হ্যাঁ, সেই ইউএসএ কেন তার লাগছে না? কারণ দেখেন ইউএসএ যারা তাদের জন্য কোনো ট্যাক্স নাই, কারণ এটা ইউএসএরই অ্যাপ এক। সেকেন্ড হচ্ছে যখন ইউএসএ ডলারই তো চার্জ করা হচ্ছে, সো নিজের কারেন্সিতে ধরেন চার্জ করলে বা নিজের কারেন্সিতে যদি কোনো কিছু আমরা লেনদেন করি তাহলে তো এখানে কোনো ভ্যাট ট্যাক্স বিষয় নেই, এই কারণে। আর
ওইখানে উনি যে ইউএসএ এটা তারা বুঝতেছে কিভাবে? ওনার আইপি আছে, ওনার অ্যাড্রেস বা ওনার ডিটেলস উনি দিচ্ছে, যেরকম আমরাও তো দিচ্ছি। আমি যে ওই ডিটেলসটা যেখানে দিলাম যে আমার আইডি কার্ডটা এটাই তো। না না না, এই যে এখানে ট্যাক্স ইনফরমেশনে এসে তো ট্যাক্স ইনফরমেশন এসে যদি আমি যদি ইউএস এর কোনো ইনফরমেশন দিই, এই যে এটাই তো বললাম যে এটা দিবেন, আপনারা জাস্ট এটা দিবেন যে কারেন্সি অ্যান্ড টাইম জোন, কারেন্সি ইউএস ডলার, টাইম জোন মেক্সিকো। এটা দেওয়ার কারণে তো 15% কমতেছে, হ্যাঁ, কিন্তু ওর তো 1% লাগতেছে। কারণ হচ্ছে ওই যে ওর যে কার্ড ইউজ করতেছে ওইখানে তো ডলারই চার্জ হচ্ছে, বাট আমারটাও যখন ডলার চার্জ হচ্ছে, এটা বাংলাদেশ ব্যাংকের রুল যে যদি ইন্টারন্যাশনাল কোনো কারেন্সিতে ইয়া হয়, পারচেস বা লেনদেন হয়, সেই ক্ষেত্রে 15% চার্জ আছে। এটা বাংলাদেশ ব্যাংকের রুলস, ওদের তো ব্যাংকে কোনো রুলস নেই এরকম। এখন আপনার যদি ইউএসের কোনো কার্ড থাকে, আমি কিন্তু হ্যাঁ আমি সেটা বলতেছি যে ইউএসএ আমার একজন লোক আছে, সে জি, আমি তার কার্ডটা ইউজ করলাম, হ্যাঁ তাহলে ওকে ফাইন, বেঁচে গেলেন না। কিন্তু আমি তাকে পরবর্তী ডলার ট্রান্সফার করে দিলাম আমার কার্ড থেকে, সে কথার কথা তাও তাকে তো- অন্যভাবে পেমেন্ট করে দিলাম, হ্যাঁ তা আপনি বুঝছি, প্রবলেম নাই তো কোনো? হ্যাঁ অন্যভাবে দেশদ্রোহীর মতো না, এগুলো বলতে হয় না। আমরা ইয়া করলাম, আমরা ওনার এখানে বাংলাদেশে যারা আছে ওনাদেরকে দিয়ে দিলাম, হেল্প হলো ওনাদের। ঠিক আছে, আচ্ছা। সো এখন আসলে এই জিনিসটা ঠিক না, বুঝছেন, এই যে এই যে রিস্ট্রিকশনসগুলো না আমাদের সাথে, এই কারণেই হচ্ছে করাপশন বা মানে আনইথিক্যাল কাজ বেশি হয়। চিন্তা করেন এগুলো যদি ইজি অ্যাক্সেস থাকতো তাহলে তো আপনার এত ঘুরানো পেঁচানো দরকারই ছিল না। স্যার আমি যখন চায়নায় থাকি, আমার টাকা লাগবে, টাকা ব্যাংকে ট্রান্সফার করতে 2 দিন 4 দিন 6 দিন লাগতেছে, পারতেছে না, কি করলো, ফোন দিল যে ভাই টাকা পাঠাতে হবে, আচ্ছা অমুককে দাও অমুককে দাও। তো এটা কিন্তু মানি লন্ডারিং না, আমরা বাধ্য করতেছে। মানি লন্ডারিং না? তো দিচ্ছে যে আমার দেশ জানলোই না যে প্রতি মাসে আমি যে $100-200 করে নিছি, একটা ভালো অ্যামাউন্ট তো আমি নিছি, এটা কিন্তু কোনো ট্যাক্স পেলো না, আমাদের অর্থনীতিতে কোনো কিছুই আসলো না। এগুলোই প্রবলেম। আচ্ছা, এগুলো আমাদের বিষয়ও না এখনও, বাট তারপরও আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই যে বিন নাম্বার, আপনি এখানে সব কিছু বাংলাদেশেরই দেন, বাট যদি এখানে জাস্ট বিন নাম্বারটা দিয়ে দেন তাও সে নিয়ে নেবে, ঠিক আছে? সো বাংলাদেশের বিন নাম্বার কয় ডিজিটের জানি, 13 ডিজিট না? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের বিন 13 ডিজিটের। আমি দিয়ে, স্যার হ্যাঁ হ্যালো, স্যার আমরা এই যে কাজটা করব, যে বাইরের, উনি কি সব ইনফরমেশন দিয়ে দিবে আমাদের? না, এই অ্যাডস অ্যাকাউন্ট আপনার নিজেরটাও থাকতে পারে, ক্লায়েন্ট এটাও বলতে পারে যে আমারটা দিয়ে দিয়ে দেন, এটা ডিপেন্ড করবে, ঠিক আছে? নিজের অ্যাডস অ্যাকাউন্টটাও সেট করে নিতে হবে। সো আমি যদি 13 ডিজিটের দেই, একটা মিনিট আমি দেখি নিবে কিনা, আমি জানি না। আচ্ছা ওকে, সো আমি দিলাম। আচ্ছা এটা যেটা হোক, আমি এখান থেকে, সো আমি এখান থেকে কারেন্সি ইয়াই রাখবো, ইউএস ডলার রাখবো, বাংলাদেশে টাকা দিলে আমার একটু গোলমিল লাগে। আর এখান থেকে টাইম জোন হচ্ছে 9 digit। বিন নাম্বার 13 13 না? হ্যাঁ বিন 13 ডিজিটের। আচ্ছা এখান থেকে আমাদের টাইম জোন হচ্ছে 6, তাই না, +6, এই যে দিলাম। আচ্ছা সো এখান থেকে বিজনেস নেম দিয়ে দিলাম বিডি কলিং একাডেমি, স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিলাম, স্টেট ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা আমি বাংলাদেশ দিয়েছি, হ্যাঁ সব কিছু, জাস্ট বিন নাম্বারটা দিয়েছি, আমি সেভ করব। আচ্ছা এখন কাজ করলো কি না এটা একটু দেখতে হবে আমাকে। So, আমি সর্বপ্রথম একটু অ্যাডস ম্যানেজারে যাব। আচ্ছা লাস্টের নাম্বারটা দেখব 5539। অ্যাডস অ্যাকাউন্ট একটু চেঞ্জ করলাম। ক্লিয়ার আসছে?
ট্যাক্সের কোনো কিছু আছে? না, এটা কাউকে বলবেন না কিন্তু আবার। ঠিক ঠিক আছে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আপনারা যদি আপনারা ফেসবুকে যান এখন, নর্মালি দেন উইদাউট বিন নাম্বার, নিবে না। ঠিক আছে, আচ্ছা, উইদাউট বিন নাম্বার নিলে আপনাকে এখানে ট্যাক্স দেখাবে। সো স্যার, আমি যে বিন নাম্বারটা দিয়েছি এটা মনে করেন না যেটা আমার মুখস্থ ছিল, আমি জাস্ট আমার মন থেকে যেটা আসছে আমি 13 নম্বরের বিন নাম্বার দিয়ে দিয়েছি। আসলে বিন নাম্বার ট্র্যাক করতে পারে না স্যার ইউএস। ট্র্যাক করে তার জন্য একটু আছে। সো বাংলাদেশের সার্ভার ছাড়া তো যেহেতু লুপ আছে, আমরা অ্যাডভান্টেজ নিয়ে নিলাম। ওকে, কাউকে বললেন না কিন্তু, পরে দেখেন আবার জেলটা লইলে। আচ্ছা, সো এই যে অ্যাডস ম্যানেজার, আমরা ফার্স্টে পেমেন্ট মেথড, অলওয়েজ পেমেন্ট মেথডটা সেট করে নিব, কারণ প্রথমে আমরা পেমেন্ট মেথড অ্যাড পেমেন্ট মেথড করে নিব। আর কার্ডের যে বিষয়টা, আপনি ইবিএল ইউজ করেন, ইবিএল খুব, আমার মতে ইবিএল খুব ভালো সার্ভিস আমি পেয়েছি এই পর্যন্ত। ইবিএল ভালো সার্ভিস দেয়। আমি খাট করতে দিয়েছি এক মাস আগে, এখনো পাইনি। কয় মাসে? এক মাস, গত মাসে 28 তারিখে দিচ্ছি, এখনো কিছু বলেনি। স্যার শিওর থাকেন, কার্ড 5 দিনে হবে। আপনার মানে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে কি? অ্যাকাউন্ট না, আমরা অ্যাকাউন্ট কেন খুলবো? আপনি যেটা করবেন, যদি অ্যাডসের জন্য কার্ড করতে হয়, ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট লাগবে। আর যাদের পাসপোর্ট নাই, আপনাদের গার্ডিয়ানের যদি পাসপোর্ট থাকে, ওনার সাথে আপনাকে যেতে হবে, গিয়ে বুঝাতে এক্সপ্লেন করতে হবে যে ভাই কাজটা আমি এই জন্য করতে চাচ্ছি যে আমি হচ্ছে ফেসবুকে অ্যাডস রান করব, তাহলে দিবে। হ্যাঁ জি, যার পাসপোর্ট লাগবেই, কারণ ডুয়াল কারেন্সি অবশ্যই পাসপোর্ট লাগবে। ডুয়াল কারেন্সি কোনো কাজ করতে হলেই পাসপোর্ট লাগে। করে পরে কই কাটা করা যাবে না, মানে যেটা আমার তারা দিবে হ্যাঁ, নরমালি ব্যাংকে। না ওইটা তো হচ্ছে জাস্ট লোকাল কারেন্সির জন্য, না ওইটা হবে না। আপনার ডুয়াল কারেন্সি ইয়া করতে হলে আপনাকে ইয়া লাগবে, পাসপোর্ট লাগবে, এটা লাগবে, মাস্ট বি পাসপোর্ট। এটার জন্য কি করবেন আপনি, ওই ব্যাংক, আমি যদি ওই কার্ডে বলি যে আমাকে ডুয়াল কারেন্সি করে দেন, হ্যাঁ করে দিবে, করে দিবে, তাহলে যে আপনার পাসপোর্ট শো করতে হবে। হ্যাঁ ওইটা সমস্যা। হ্যাঁ, পাসপোর্ট শো করে এন্ডোজ করলে ওই কার্ডে হয়ে যাবে। সেটাই বলতে ঠিক আছে, বাট এটা হচ্ছে কি স্যার, নিজের পার্সোনাল অ্যাকাউন্ট আর অ্যাডসের জন্য অ্যাকাউন্টটা এক না করাই ভালো, কারণ ওটা তো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, এখন তো আলাদা কাজের জন্য আপনি রাখবেন, তাই না, টাকা পয়সা। সো ওইগুলো অ্যাড না করে, ওইটা 1250 টাকা নেবে টোটালি, আলাদা একটা সেপারেট অ্যাকাউন্ট অ্যাপ আছে ওইটার জন্য, ইবিএলের যে স্কাই ব্যাংকিংয়ের যে অ্যাপ থেকে সুন্দর মতো সব কাজ করা যায় শুধুমাত্র অ্যাডের জন্য। ঠিক আছে, ওখানে গিয়ে বলবেন ভাই আমার একটা লাইফস্টাইল কার্ড লাগবে। ধানমন্ডি যেটা আর কি আমি যেখান থেকে করিয়েছিলাম, ওইখানে হচ্ছে গিয়েছি, প্রথম দিন কার্ড দিয়ে দেয়, প্রথম দিনই গেলে কার্ড দিয়ে দেয়, বাট ওটা অ্যাক্টিভ হতে 5 দিন সময় লাগে। অ্যাক্টিভ হয়ে যাবে, ডলার এন্ডোজ করা নিব। এখন মনে হয় বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী, আমি যাই নট শিওর, যেটা লাস্ট টাইম বলেছিল যে এন্ডোজ করাতে নাকি 300 টাকা পে করতে হবে। এটা হলো বিজিবির ইয়ার একটু সামনে গিয়ে, ওই যে সুলতান ব্যাংকের একটু সামনে গিয়ে দাম যেটা কথা আমি বলতেছি ওইটা হচ্ছে আপনার ডিগার আছে না 19 নম্বরে যে আবনি মাঠটা, হলো না, পিলখানা থেকে আরেকটু সামনে। আপনি যেটা বলতেছেন ওইখানে একটা আছে, আর একটা হচ্ছে এই 19 নম্বরের পরে আছে, দুইটাই আছে। হ্যাঁ, ওইখান থেকে করা যায়। আচ্ছা, চলে আসলাম বিলিং অ্যান্ড পেমেন্ট ডান। এবার চলে আসবো আমরা অ্যাকাউন্ট ওভারভিউতে। সো বেসিক্যালি অ্যাকাউন্ট ওভারভিউতে আমাদের যে অ্যাকাউন্টের সেট আপের বিষয়গুলো আসবে, যদি কোনো পেজ অ্যাড না থাকে, পেজ অ্যাড করতে হবে। এই যে যেমন পেমেন্ট মেথড নাই, এ চলে আসছে। এই যে যেমন দেখেন পেমেন্ট মেথড অ্যাড করা নাই, পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। যদি পেজ না থাকে তাহলে পেজ অ্যাড করতে বলবে, এবং অবশ্যই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলবে। ঠিক আছে, তো এইগুলো তো আমরা পারবো। ঠিক আছে, করার পরে এখান থেকে আমি কন্টিনিউ দিব এবার আমার অ্যাডস রান হওয়ার জন্য। ঠিক আছে, এখান থেকে তো অ্যাডস রান করবো না, এখান থেকে আমার ওভারঅল অ্যাকাউন্টের যে সেটিংসগুলো আছে বা যা যা একান্তই নিডেড সেগুলো আমি এখান থেকে সেট করে নিব। ওকে, দেন হচ্ছে এখান থেকে চলে যাব আমরা ক্যাম্পেইনসে। সো এই যে বুস্ট পোস্ট দেখেছিলেন, ওইটাকে এখন থেকে আপনারা রাখবেন ক্যাম্পেইনস নামে। ক্যাম্পেইনসটাই মূলত হচ্ছে আমার অ্যাডস বা ওই অ্যাডভার্টাইজমেন্ট, সোজা কথা ফেসবুকের পেইড মার্কেটিং হচ্ছে ক্যাম্পেইনস থেকে। হ্যালো স্যার, জি বলুন। স্যার আমরা এই ডুয়েল কারেন্সি কার্ডটা উপায় অ্যাকাউন্ট থেকে তো নিতে পারি, এখানে তো স্যার এটা যার যেরকম ইচ্ছা স্যার, আমি আসলে উপায় ইউজ করি নাই, সো আমি এটা বলতেও পারছি না। এখানে রিকোয়েস্ট দিলে 500 টাকা খরচ হবে, এখানে লোড করা যাবে, সব কাজ করা যাবে এজেন্টে। আপনার আরো ওয়ে আছে, আপনার স্কিলএক্স আছে, রিডট রেডট পে পে আছে, আছে, হ্যাঁ বাইন্যান্সের মাধ্যমে হয়তো কোনোভাবে ইয়া করা যায়। আরো এরকম অনেক সার্ভিস আছে, হ্যাঁ। বাট আমার জানার মধ্যে স্কিলএক্স আর রিডট পে হচ্ছে সবচেয়ে রিলায়েবল।
হ্যাঁ এবং আমি নিজেও ইউজ করছি। আগে হচ্ছে আমরা ওয়াইজ একটা অ্যাকাউন্ট ছিল, ওয়াইজের কার্ড ইউজ করা যেত, এটা এখন ফেসবুক অফ করে দিছে, ওয়াইজ করা যায় না। পেউনিয়ারেও ঝামেলা করে, পেউনিয়ারও করা যায় না। সো বাংলাদেশের জন্য Payoneer সবচেয়ে যায় না। হ্যাঁ সবচেয়ে মানে সুইটেবল হলো যে ইজির ভিতরে হলো যে আপনি নিজের একটা কার্ড পাসপোর্ট দিয়ে করে নাও, কারণ আলটিমেটলি এটা আপনার প্রফেশনাল তাগিদে লাগবেই। আচ্ছা, সো অ্যাডসের ক্ষেত্রে আমরা এখানে 3টা প্যানেল দেখতে পাচ্ছি আপনারা মোবাইলে আছেন সবাই। এই, একটা কাজ করি স্যার, না মোবাইলে থাকি স্যার, চলেন আমিও মোবাইলে জয়েন করি, আমিও রিল দেখতে থাকি। আচ্ছা, সো এখানে 3টা প্যানেল দেখতে পাবেন, একটা হচ্ছে ক্যাম্পেইনস, একটা অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাডস। ফেসবুকে বুঝ দিতে গেলে দেখলাম এক পেজ, এখানে দেখি প্যানেলে 3টা আলাদা, বিকজ এখানে আমরা একটু প্রফেশনালি কাজ করতে পারি। আমরা যদি একটু পেইন্ট নিয়ে আসি। আচ্ছা, সো এখানে মূলত যে স্ট্রাকচারটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, পেইন্টে আমি খুব দুর্বল। আচ্ছা, ওকে, সো এই যে ধরেন আমাদের অ্যাডস অ্যাকাউন্ট, এখান থেকে এই যে ক্যাম্পেইনস দেখলেন, দেন হচ্ছে এই যে স্যার একটা সেকেন্ড, একটা মিনিট দ্বারা আমি একটু ইলাস্ট্রেটরে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আমি আসলে পেইন্টে একটু দুর্বল, ইলাস্ট্রেটরে একটু স্ট্রং। সো এই 3টা ভাগ দেওয়া এই জন্য হয়েছে যেন আমরা একটা কোম্পানির জন্য অ্যাডসকে খুবই অর্গানাইজডভাবে দিতে পারি। অডিয়েন্স টার্গেটিং, তারপর আমাদের ক্রিয়েটিভস, কন্টেন্টস, এগুলোর জন্য খুব সুন্দরভাবে আমরা সেট আপ করতে পারি, এই জন্য 3টা পোর্শন দেওয়া। হ্যাঁ, So, এই যে আমাদের ধর অ্যাডস ম্যানেজার, এবং এখান থেকে আমরা দেখলাম একটা আছে ক্যাম্পেইন, একটা আছে আমাদের অ্যাড সেট, এবং একটা হচ্ছে অ্যাডস। সো এখন এই 3টা বিষয় দেওয়ার একটাই কারণ, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং জাস্ট অ্যাডস। সো বেসিকলি ক্যাম্পেইনটা যদি আমরা এরকমভাবে বুঝি, ধরেন প্রাণ কোম্পানি যখন হচ্ছে চিন্তা করে যে একটা মাসে তারা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে গিয়ে তারা ফ্রি স্যাম্পলস প্রোভাইড করবেন, এটা কি তাদের একটা মাসের ফুল মার্কেটিং প্ল্যান না? অ্যাওয়ারনেস একটা, হ্যাঁ, না মানে তারা প্ল্যানিং করলো যে একটা মাসে ইয়া করবে। আচ্ছা, এখন সো আমরা যখন এরকমভাবে চিন্তা করি যে একটা গোল অনুযায়ী বিভিন্ন রকমের অ্যাডস আমরা রান করব, একটা গোল অনুযায়ী বিভিন্ন রকমের যখন অ্যাডস রান করব, তখন বেসিক্যালি ওইগুলো সবগুলাকে একটা সেক্টর অর্গানাইজ রাখার জন্য আমরা ক্যাম্পেইনস তৈরি করি। যেরকম প্রাণ চিন্তা করলো যে আমি অ্যাওয়ারনেসের জন্য এই মাসে অমুক জায়গায় যাব, সো যে প্ল্যানিংটা করলো, গোল কি একটাই না? সো সে কি একটা ফাইলের ভিতরে তো এগুলাকে রাখবে, নাকি 4-5টা ফাইল করবে? বা সে ঢাকা শহরে যে 64 জেলায় যাবে, নাকি 64 জেলার ফাইল করবে? না, একটা ফাইল যে এই মাসে ধরেন মান্থ অফ সেপ্টেম্বর, ঠিক আছে, মান্থ অফ সেপ্টেম্বর ধরেন মার্কেটিং ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এবং ওই প্রত্যেকটা ক্যাম্পেইনে ওনারা কিন্তু বিভিন্ন রকমের ভার্সিটি, কলেজ, স্কুল,
অডিয়েন্স নির্বাচন করে না। সো এই অ্যাড সেটটা হচ্ছে বেসিকলি আমি কত টাকা খরচ করব, আমার অডিয়েন্স কারা, আমি কোথায় কোথায় আমার অ্যাডসগুলো শো করব, ওই সেকশনটা আমরা অ্যাডসে বা অ্যাড সেটে তৈরি করি। এবং কি প্রোডাক্ট নিয়ে কাজ করব, কি সার্ভিস নিয়ে কাজ করব, কন্টেন্ট কি হবে, আমার ধরেন কেউ কি হচ্ছে আমার অ্যাডসে ক্লিক করবে কি না, কেউ কি মেসেজ করবে কি না, কেউ ওয়েবসাইটে যাবে কি না, এইগুলো ডিটারমাইন করে আমরা অ্যাডসে গিয়ে যেরকমভাবে ধরেন প্ল্যান ডিসাইড করলে এই মাসে আমরা ক্যাম্পেইন করব। আচ্ছা কই কই ক্যাম্পেইন করব? 64 জেলায় করব। তো 64 জেলায় কি আমার অডিয়েন্সের কাজ না? তো 64 জেলা অবশ্যই এগুলো ক্যাম্পেইন হবে, কারণ এগুলো তো হচ্ছে দিন শেষে অ্যাওয়ারনেসের জন্য বা এঙ্গেজমেন্টসের জন্য। ঠিক আছে, সো যে ওরা যে ধরেন আমরা এখান থেকে অডিয়েন্স সেট করলো, এবার যে ধরেন ভার্সিটি গেল, কলেজে গেল, তো প্রোডাক্টের একটা চয়েস আছে না, যে ব্রেকফাস্ট সময় হচ্ছে পাউরুটি দিবে, লাঞ্চের সময় হয়তো বা জুস বা নুডলস দিবে, এরকম চুজ করে না। সো ওগুলো ডিফারেন্ট প্রোডাক্টসের জন্য। এখন ক্যাম্পেইনসের সুবিধা হচ্ছে বা এই স্ট্রাকচারে কাজ করলে সুবিধা হচ্ছে, আমি যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি তার আন্ডারে আমি একের অধিক অ্যাডসেটস তৈরি করতে পারি, মাল্টিপল অ্যাডসেটস আমার থাকতে পারে। একটা ক্যাম্পেইন থেকে আমার বেশ কয়েকটা অ্যাড, হ্যাঁ ওকে, এটা ডিজাইন করা ছিল এই ফাইলটা, এই পিসি থেকে ডিলিট হয়ে গেছে আর কি। সো বেসিক্যালি যে আমার একটা ক্যাম্পেইন, এবার এটার থ্রু আমি এই যে একটা অ্যাড সেট, দুইটা তিনটা অ্যাড সেট আমি এক ক্যাম্পেইনের আন্ডারে রান করতে পারি। ওকে, এবং এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাড সেট থেকে আমি মাল্টিপল অ্যাডস রান করতে পারি। সো জানি এটা একটু কনফিউজিং হচ্ছে, আমি একটু ক্লিয়ার করছি, একটা মিনিট। ওকে, পার্থক্য কি? অ্যাড সেটে বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের অডিয়েন্স টার্গেট করি এবং আমাদের বাজেট সেট করি। আর অ্যাডসে যদি যাই, অ্যাডসে গেলে আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট বা যে সার্ভিসের যে কন্টেন্ট আছে বা যে ইমেজ আছে ওইগুলোকে নিয়ে কাজ করি। সো বেসিক্যালি যদি আমরা দেখি একটা ক্যাম্পেইন সেট করে আমি মাল্টিপল অ্যাড সেট নিয়ে কাজ করতে পারি এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাড সেটে আমি একের অধিক অ্যাডস রাখতে পারি। এরকমভাবে দেখি, ওই যে প্রাণের কথা বললাম, তো প্রাণ চিন্তা করলো বিভিন্ন স্কুল কলেজে যাবে, 5টা ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করবে। তো ওরা যে প্লেসমেন্টগুলো চুজ করলো, যে নরসিংদী যাবে বা আচ্ছা ধরেন কুমিল্লা যাবে, নোয়াখালী যাবে, চিটাং যাবে, এগুলোকে তার লোকেশন সেট করা এবং প্রত্যেকটা জায়গার জন্য একটা বাজেট সেট করা আছে না, যে নোয়াখালীতে 5 জন যাবে, 5 জনের জন্য এক বাজেট, চিটাং একজন যাবে, ওর জন্য একটু বাজেটটা বেশি হবে, ডিস্টেন্স বেশি, সেরকমভাবে বিভিন্ন এরিয়া চুজ করতে পারবে। এখন চিন্তা করলো কুমিল্লা যাবে, গেল কুমিল্লা তো তার একটা কলেজ না, তো কুমিল্লা চিন্তা করলো 5টা বড় বড় ভার্সিটিতে গিয়ে 5 রকমের প্রোডাক্ট নিয়ে কাজ করবে, ওটাও তখন অ্যাডসে চলে আসবে। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে ক্যাম্পেইন আমার একটা বেস করে করা, যেমন চিরগমে আমি একটা বললাম এটা হচ্ছে অ্যাড সেট করা, মানে একটা জোনকে সেট করা। ওখানে গিয়ে যদি 5টা কলেজে করে তাহলে ওইটা হচ্ছে 5টা অ্যাডস। 5টা বিভিন্ন কলেজে গেল প্রোডাক্ট নিয়ে, ওটা অ্যাডস হবে। এখন এই যে ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাডস, এটা আমাদের জন্য একটু মাথা ঘোরা। হ্যাঁ প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, যেমন 5টা প্রোডাক্ট যদি আচ্ছা, তাহলে আমি এখন ক্যাম্পেইন হচ্ছে আমার একটা গোল, ধরেন আমার গোল কী কী থাকতে পারে আমরা একটু এখানে করলে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, সো এখান থেকে সর্বপ্রথমে যেটা করতে হবে, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। সো ক্যাম্পেইন ক্রিয়েটে ক্লিক করলেন, করার পর এখানে আপনার কাছে কিছু ক্যাম্পেইন অবজেক্টিভস বা গোলস আসবে, যেগুলোর ভিতরে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন অ্যান্ড সেল, এই 6টার ডিফারেন্ট মোটিভ আছে, ঠিক আছে, বা ইনটেন্ট আছে।
অ্যাওয়ারনেসের ইন্টেন্ট হচ্ছে যে আপনি আপনার ব্র্যান্ডটাকে মানে মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন, বা আপনার যে নতুন একটা ব্র্যান্ড এস্টাবলিশ হলো, বা এটার প্রোডাক্ট কী কী, সার্ভিস কীরকম এক্সেট্রা, এগুলো নিয়ে আপনি জানাচ্ছেন, ইনফরমেশনাল। ওকে, সো অ্যাওয়ারনেস অ্যাড বেসিক্যালি কাজ করে যখন আমি আমার ব্র্যান্ডটাকে রিচ করতে চাই বা ব্র্যান্ডের ব্যাপারে জানাতে চাই। ট্রাফিক বেসি ফার্স্ট যেটা আমরা ধরছি, হ্যাঁ, ট্রাফিকটা হচ্ছে বেসিক্যালি যখন আমি কোনো একটা মানে ফর্ম, লিঙ্কে ক্লিক, ওয়েবসাইট ভিজিট এগুলোর জন্য নিয়ে যেতে চাই। যে আমার অ্যাডসের টার্গেট হলো যে ভাই যে আমার অ্যাড দেখবে লেখা থাকবে যে ভিজিট ওয়েবসাইট বা বাই ফ্রম ওয়েবসাইট, সে ওয়েবসাইট থেকে কিনবে, তাহলে এটাকে একটা লিঙ্কে ক্লিক করাচ্ছি এবং ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাচ্ছি, ওইটার জন্য ট্রাফিক। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি চাচ্ছেন কেউ মেসেজ করুক, কেউ লাইক দিক, কেউ কমেন্ট করুক, এগুলো কি আপনার ওই পোস্টটার সাথে বা অ্যাডসের সাথে ইন্টারাক্ট করছে, এটা হচ্ছে এঙ্গেজমেন্টের পার্ট। লিডস হচ্ছে যখন আপনি নাম্বারস চান, ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স অনেক সেমিনার্স দেখেন না, ক্লিক করলে একটা ফর্ম চলে আসে যেখানে নাম, নাম্বার, ইমেল, কোথা থেকে আসেন এগুলো চায়। সেগুলো বেসিক্যালি আপনার লিডটা কালেক্ট করছি আমি, করার পরে আমি আপনাকে ফোন দিয়ে বাকি যে কনভারসেশন বা ডিসকাশন এগুলো করছি। সো মোটিভ হচ্ছে কি লিড জেনারেশন, সেক্ষেত্রে লিডসের। অ্যাপ প্রমোশন হচ্ছে যখন বিকাশ নতুন নতুন আসে তখন কিন্তু ফেসবুকে আমরা অ্যাডস দেখতে পাইতাম, লেখা আসতো ইনস্টল অ্যাপ, একদম যখন নতুন আসে বিকাশ বা নগদ বা যে কোনো অ্যাপ যখন অ্যাডস আসে তখন এখানে লেখা আসে কি ইনস্টল অ্যাপ। তো যখনই কোনো অ্যাপ্লিকেশনস বা কোনো অ্যাপস আমরা প্রমোট করার চিন্তা করব তখন আমাকে এই অ্যাপ প্রমোশনে গিয়ে যেতে হবে, কারণ থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা কেন? কারণ হচ্ছে ভাই অ্যাপের ব্যাপারে কেউ জানতে চায় না, মানে অ্যাপের ব্যাপারে কেউ জানাতে চাচ্ছে না, অ্যাপের ব্যাপারে ডিসক্রিপশন দেওয়া আছে বা একটা গেম হচ্ছে গেম খেলা আছে বা এবার ইনস্টল করো, কারণ ওই যত ডাউনলোড করবে তত ও আস্তে আস্তে করে উপরে যাবে, কারণ প্লে স্টোরে আমরা সবার আগে দেখি কত ডাউনলোড হয়েছে, কত রিভিউজ আছে, তাই না? এনগেজমেন্টে যেটা, যেমন আমরা যখন ফলোয়ার বাড়াইতে চাই, এটা কি তখন এঙ্গেজমেন্টে যাবে। সেলস হচ্ছে যখন আমরা কনভার্সন বা সেল চাচ্ছি, ওয়েবসাইটের থ্রুতে হোক, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের থ্রুতে সেল হোক বা ফোন কল, তখন সেলস, যে আমার মোটিভ বাই সেল করাবো। এখন ধরেন ক্যাম্পেইনে আমাকে অবশ্যই একটা মোটিভ চুজ করতে হবে। সো আমি ধরলাম আমার ফার্স্ট মোটিভ হচ্ছে এঙ্গেজমেন্ট, সেটা হতে পারে মেসেজ করবে কেউ, সেটা হতে পারে পেজে লাইক দিবে কেউ, বা সেটা হতে পারে এই যে কনভার্সন, সেটা হতে পারে কলস। সো এই যে আমার একটা মোটিভ। এখন এমন হতে পারে না যে স্যার আমি এঙ্গেজমেন্ট, আমি লাইক চাচ্ছি বা মেসেজ কর, আমার 10টা প্রোডাক্ট আছে, আমি 10টা প্রোডাক্টে অ্যাড দিব এবং আমি 10টাতে আমার একটা চিন্তা যে অ্যাড দেখবে ওখানে সে সেন্ড মেসেজের বাটনে ক্লিক করবে। ওই ক্ষেত্রে এক ক্যাম্পেইনে মাল্টিপল অ্যাডস রাখতে পারবো। বাট ধরেন আপনার 5টা প্রোডাক্ট আলাদা, আপনার একটার মোটিভ হলো একটার ব্যাপারে সবাইকে জানাবেন, একটার ব্যাপার হচ্ছে মানে ইন্টারাকশন দেখবেন কীরকম কী আছে, একটা দেখবেন কেউ সেন্ড মেসেজ করুক, মেসেজ পাঠাক, আর একটা এরকমভাবে ডিজাইন করছেন প্রোডাক্ট যেন ওটা দিয়ে আপনার পেজে লাইক আসুক। সো ডিফারেন্ট মোটিভ, ডিফারেন্ট ক্যাম্পেইনস হতে হবে। এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে টেইলার্ড আর একটা হচ্ছে ম্যানুয়াল। সো অবশ্যই আমরা ম্যানুয়াল যাব, বিকজ টেইলার্ড এটা হচ্ছে টোটালি এআই এর কাজ, এআই তার অ্যাডকে সেট আপ করবে, আমরা চাই আমাদের মতো অ্যাড সেট আপ করতে। কন্টিনিউ দিব। এআই আমাকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে, তাহলে এত কষ্ট করে এখানে সে লাভ কি, তাই না? ফেসবুককে যখন স্বাধীনতা দেবো ফেসবুক আমার টাকা খাবে এবং তার এক্সপেরিমেন্টে বা তার ডেটাকে আস্তে আস্তে করে বা তার এআইকে শিখাবে, ঠিক আছে? ভুল থেকে শিখো কথা আছে না, তা আমার মানে আমার টাকা দিয়ে নিজে ভুল করে নিজে শিখবে, দরকার নেই, ঠিক আছে? দেন হচ্ছে এখানে সর্বপ্রথম দেখেন চলে আসছে না স্যার, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। এখানে ক্যাম্পেইন নেম সেট করা যায়, তো আমরা নেম সেট করে দিলাম কাপকেক ডিসকাউন্ট অফার, এটা হচ্ছে আমার ক্যাম্পেইনের নাম। অথবা আপনি যদি চান যে কেক স্টোর প্রোডাক্ট এঙ্গেজমেন্ট, আমি ব্রেকেটে দিয়ে দিলাম লেটস সে মেসেজ। এটা হচ্ছে জাস্ট আপনার আমার বোঝার সুবিধাতে যে এই ক্যাম্পেইনটা যে চালাচ্ছি আমরা, এটা বেসিক্যালি কী গোলের উপরে বা কার জন্য।
সো আপনার এক অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আপনি 10 জনের অ্যাডস 10টা আলাদা ইন্ডিভিজুয়াল পেজের অ্যাডস রান করতে পারবেন। তো সেই ক্ষেত্রে তো এখানে নাম লাগবে, নাহলে সবগুলোতে যদি নিউ এঙ্গেজমেন্ট 1 2 3 4 থাকে, এগুলো তো মনে রাখা সম্ভব না। এটা হচ্ছে জাস্ট আপনার ইন্ডিকেশনের জন্য, এটা অ্যাডসের বা টার্গেটিংয়ের সাথে কোনো সম্পর্ক নেই। দেন হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস, এখানে বাইং টাইপ অকশন সিস্টেমে বাইং হয়। আচ্ছা, অকশনের সিস্টেম কি? এই প্রোডাক্টের সবচেয়ে হাইয়েস্ট যে প্রাইস বলবে তাকে দেওয়া হবে। এই অ্যাডসের ক্ষেত্রে সিপিসিটা ম্যাটার করবে। কোনটা অকশন? আমরা কিনবো না, না না না, আমরা কিনছি না, আমরা কিনছি হচ্ছে স্লটস। ঠিক আছে, যে আমাদের অ্যাডসে চলবে, হ্যাঁ। So, আমার অ্যাডসে যে রিচটা বা যে টপে দেখানো বা হচ্ছে সবার সামনে ফার্স্ট দেখানো, এগুলো হচ্ছে বেসিক্যালি অকশন সিস্টেমে হয়। ঠিক আছে, গুগল অ্যাডসে এটা আরেকটু বেটার হয়, কারণ যেহেতু গুগল অ্যাডসে একটা র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে। ফার্স্ট মানে পেজের ফার্স্টে দেখাবে, সেকেন্ড পজিশনে নাকি লাস্টে দেখাবে, ওই ক্ষেত্রে অকশনটা বেশি প্রেফার্ড। ক্যাম্পেইন অবজেক্টিভস আমরা এখান থেকে চাইলেও এডিট করতে পারি আরেকবার। যা আছে আমরা ক্যাম্পেইনে আছি, তো ক্যাম্পেইনের এডিট করে অ্যাডসেটে মুভ করব। যদি অ্যাডসেটের কোনো কিছু চেঞ্জ করে আবার ক্যাম্পেইনে এসে এঙ্গেজমেন্ট থেকে আমি অ্যাওয়ারনেসে দিই, আবার আমার অ্যাডসেট আবার চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে এঙ্গেজমেন্ট থাকবে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। সো বেসিক্যালি করবে কি, আমার যদি অনেকগুলা অ্যাডস থাকে বা অনেকগুলো অ্যাডসেট থাকে, এখানে আমি একটা বাজেট দিব যেটা আমার অ্যাডসেটগুলোতে এআই বা ফেসবুক নিজে ভাগ করে দিবে। ওকে, সো আমি এটা করব না, আমি চাই ডিফারেন্ট অ্যাডসেটে আমি নিজের থেকেই বাজেট সেট করব। যে কুমিল্লা, অবশ্যই কুমিল্লার জন্য এক বাজেট, চিরাগের জন্য তো আরেক বাজেট, একটু বেশি বাজেট হবেই। এআই যদি এরকম করে যে কুমিল্লায় সেল বেশি দেখে কুমিল্লা বাজেট বাড়ায় দিল, তা আমার তো চিরাঙ্গে তো রাস্তা দূরে, যেতে পারবে না। তো ওদের তো অর্ধেক রাস্তায় তেল শেষ হয়ে বন্ধ হয়ে থাকবে। আচ্ছা, দেন হচ্ছে এবি টেস্টিং। সো এবি টেস্টিংটা বেসিক্যালি হচ্ছে এটা টেস্ট করার জন্য যে আপনার একটা প্রোডাক্টের ইমেজ এবং অডিয়েন্স এবং কন্টেন্ট কোনটা আসলে অডিয়েন্স বেশি নিচ্ছে বা বেশি প্রিফার করে। যেরকম একই প্রোডাক্টের দুইটা আলাদা অ্যাডস হবে, যেখানে আমরা ডিফারেন্ট ক্রিয়েটিভস, ডিফারেন্ট অডিয়েন্স, ডিফারেন্ট কন্টেন্ট ইউজ করব। ধরেন আমার এক ইচ্ছা আছে যে একটা প্রোডাক্ট নিয়ে $500 অ্যাড রান করবো, আমি অনেক বড় বাজেট। সো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আগে একটু টেস্ট করি, যে আমার মনে হচ্ছে অডিয়েন্স হতে পারে, নাও তো হতে পারে। সো দুই রকমের অডিয়েন্স নিয়ে একসাথে একই বাজেটে অ্যাডস রান করবো। ধরেন $10 এ অ্যান্ড বি। 2 দিন বা 1 সপ্তাহ অ্যাডস রান করার পর আমি দেখলাম আমার যে অ্যাড বি ছিল ওইটা বেটার পারফর্ম করেছে, ওইখান থেকে আমার সেলও আসছে। তাহলে কি করব এবার? তাহলে বি এর যে ইমেজ, যে কন্টেন্ট, যে অডিয়েন্স, ওইটা নিয়ে বাকি যে আমার $500 ভিতরে যে $480, বাকিটা আমি কোথায় দিয়ে দিব? বিতে। সো ওটা টেস্ট করার জন্য আমরা এবি টেস্টিংটা করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে বোঝার জন্য যে আপনার নতুন প্রোডাক্ট বা আপনার নতুন একটা পেজের জন্য আপনার নতুন একজন অ্যাডস দেন, সো ওই অ্যাডসের অডিয়েন্সটা কীরকম হতে পারে এটা আইডেন্টিফাই করার জন্য। অ্যাডস রান করার আগে বোঝার কোনো স্কোপ তো নাই, দুইটাই আমাকে রান করে দেখতে হবে, যেটা ভালো হয় এটা চালাবো, বাকি হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে স্যার এই এবি টেস্টিংটা ক্লায়েন্টকে বলা, বোঝানো, কি দরকার বলার, কি দরকার কারণ বাঙালি, হ্যাঁ বলার কি বাঙালি অ্যাডস দিতে $20, টেস্টিংয়ে তো $20 শেষ। টেস্টিংয়ের জন্য কি মানে Test. তো আপনি তো দুইটা অ্যাডস প্যারালালভাবে রান করতে হবে আগে। এখন একটা গাড়ি আপনি বানাইলেন, আপনার রান মানে মাটিতে না নামলে তো আর বুঝতে পারবো না যে কি কতটুকু চলবে না চলবে। ডান। দেন হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা হচ্ছে আগেরটার মতনই, ঠিক আছে, যেখানে স্পেশাল ক্যাটাগরি আমরা চুজ করব। এবি টেস্টিং এ কি দুইটা এডি রান করা যাবে, বেশি করা যাবে? যে একটা ইমেজ দিলাম, একটা ভিডিও দিলাম, একটা শুধুমাত্র লিখে দিলাম। না, তাহলে হচ্ছে আপনার ডিফারেন্ট ক্যাম্পেইনস করতে হবে। আচ্ছা, এখান থেকে নেক্সটে চলে গেলাম। জি, যে আমরা 3-4টা আমার এখানে যেটা সিলেক্ট করলাম এঙ্গেজমেন্ট, এখানে যদি আমি সেলসও করতে চাই, মানে একটা এটা করা যাবে। না এখানে এখনও করতে পারবো, একটাই করতে পারবো, দুইটা করা যাবে না। এক ক্যাম্পেইন এক রুলস। it's better not go for sales. আই ওয়ান্ট এঙ্গেজমেন্ট ফার্স্ট, বিকজ আমি দেখতে চাচ্ছি যে আমার প্রোডাক্টটা নিয়ে কারো কীরকম কোয়েরি আছে, এই জন্য। সেলসে গেলে তখন আবার হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে সেলসটা প্রেফার না করি। যাওয়াটা better। হ্যাঁ আগে নতুন প্রোডাক্ট gather করে then হ্যাঁ, ভাতের মার গেলে ভাত খাইলে মুখ পুড়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট
সো এটা হচ্ছে আমার অ্যাড সেট। সো অ্যাড সেটসে আমরা যেটা সেট করি, এই যে আমরা বললাম এঙ্গেজমেন্ট হবে, তো এটার জন্য একটা লোকেশন লাগবে না যে এঙ্গেজমেন্ট আসলে কোথায় হবে। সো এঙ্গেজমেন্টে কিন্তু আমার জন্য একটা কনভার্সন, যে আমার মোটিভ হচ্ছে কেউ আমার মেসেজে ক্লিক করবে, সেন্ড মেসেজ বাটনে ক্লিক করবে, ক্লিক করাই কি কনভার্সন না? আমরা কিন্তু কখনো বলি না যে সেল করাটাই কনভার্সন। আমার যেটা মোটিভ, যেখানে আমি ক্লিক করাতে চাই ওটা যদি হয় তাহলে কনভার্সন। সেখানে জিজ্ঞেস করছে যে আমার কনভার্সন লোকেশনটা কোথায় হবে বা কনভার্সন ডেস্টিনেশনটা কোথায়। সো একটা হচ্ছে মেসেজ ডেস্টিনেশন, যেটা হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম মেসেজে মেসেজ করবে। একটা হচ্ছে অন ইওর অ্যাড, তার মানে আমার যে অ্যাডসে থাকবে ওইখানে লাইক, কমেন্ট বা শেয়ারে ক্লিক করবে। একটা হচ্ছে কলস, বাটন থাকবে কল নাও বা কল বিজনেস, কল দিবে। ওয়েবসাইট ভিজিট, ট্রাফিক যাবে। অ্যাপেরটা হবে না, কারণ আমরা আমাদের ইয়াতে গোলসে অ্যাপ প্রমোশন সেট করি নাই। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ দুইটাতেই হবে, ইনস্টাগ্রামেও এবং ফেসবুক পেজেও। যখন আমি ইনস্টাগ্রাম দেব বা পেজ দেব, ওখানে ওটা লিংকটা দিয়ে দিতে হবে। না, লিঙ্ক দেওয়া লাগবে না, অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, কারণ ওয়েবসাইট যেটা, ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে। আচ্ছা, ওকে, সো আমি দিলাম হচ্ছে মেসেজ ডেস্টিনেশন, বিকজ আমাদের মোটিভ হচ্ছে মেসেজিং করুক। এখন আমাদের পেজটা এখান থেকে চুজ করতে হবে। দেন এখান থেকে ডেস্টিনেশন কোনটা, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। তো দেখেন ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ আমাদের নাই, এখানে কানেক্টেডও না। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে এখান থেকে কানেক্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপ থাকলে এখান থেকে কানেক্ট করে নিতে হবে, দেওয়া যাবে। ডান পাশে যেটা দেখছেন বেসিক্যালি আমার অডিয়েন্স, ন্যারো, মডারেট বা ব্রড। ওকে, এবং এখানে আমার এই অ্যাডসে যে টার্গেটিং করব, যে বাজেট দেবো, এটার উপরে এস্টিমেটেড কি রেজাল্ট এবং কি কনভার্সন বা কীরকম মেসেজেস আসতে পারে। নিচে চলে আসি পারফরমেন্স গোল। আমাদের বেসিক্যালি গোলটা কি অ্যাডসের পারফরমেন্সের? হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, তার মানে সবচেয়ে বেশি যারা কনভার্সন করতে লাইকলি কনভার্সন করবে তাদের কাছে আমার অ্যাডসটা পৌঁছাবে। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকস, তাদের কাছে আমাদের অ্যাডগুলো শো করবে যারা মোস্টলি কোনো লিঙ্ক দেখলে ক্লিক করে। তো আমি চাচ্ছি না ভাই, যত কনভারসেশনস বাড়ানো যায় তাদের কাছে যাব। দেন হচ্ছে বিট কন্ট্রোল। তো বেসিক্যালি বিট কন্ট্রোল হচ্ছে যে আমাদের যে প্রত্যেকটা ক্লিকে যে একটা সিপিসি কাটবে বা একটা কস্ট হবে পার ক্লিকে, ওইটাকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। যে বললাম যে প্রত্যেকটা ক্লিকে যেন হচ্ছে ধরেন 5 সেন্টের বেশি না কাটে। যেখানে হচ্ছে 5 সেন্টের বেশি কাটতে যাবে ফেসবুক আর ওই বর্ডারটা ক্রস করবে না, এরকম কোনো দিকে অ্যাডস আমাদের নিবে না যেখানে হচ্ছে ওই যে 0.5 সেন্টের বেশি কাটুক। সো এইটা দেওয়া মানে ফেসবুককে আপনি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন যে আপনার অ্যাডস, হ্যাঁ, এটা কিভাবে ডিটারমিন করে যে কোন সিপিসিতে কস্ট মানে বেশি হবে আর কোন থেকে কম হবে? এটা আমাদের অডিয়েন্স টার্গেটিংয়ের উপর, আমাদের লোকেশন বেস করে ফেসবুকের এআই ডিসাইড করবে। বাট প্রবলেমটা হচ্ছে যেহেতু এআই ডিসাইড করবে, আমাদের অ্যাডসে অনেক রেস্ট্রিকশনস বা অনেক রিচটা অনেক বা ধরেন পারফরমেন্সটা অনেক কমে আসবে। কারণ আমি যদি এখন কারণ আমি জানি না যে আমার অ্যাডসের কীরকম বাজেট হওয়া দরকার বা কীরকম সিপিসি হওয়া উচিত। সো আমি যদি এখন এখান থেকে কমাই দেই তাহলে প্রবলেমে পড়বো। সো এই জন্য উচিত যে ফার্স্টে একটা অ্যাডস রান করলাম, এখানে দেখলাম যে আমাদের সিপিসি ধরেন 5 সেন্টের বেশি হয় নাই, এরপর একটা রান করতে গেছি হয়তো একটু বেশি হয়ে গেছে। সো আমি চিন্তা করলাম না ঠিক আছে, তাহলে আমার বিট কন্ট্রোল দিয়ে দিই যে 5 সেন্টের বেশি খরচ করবেন না, তাহলে করবে না, ঠিক আছে। বাট এটা এখন এটা অপশনাল, সো এই জন্য এটা আমরা আসলে বিট কন্ট্রোলটা করি না ইউজুয়ালি, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে কেউ যদি বিট কন্ট্রোলের মাধ্যমে সাপোজিং 7 সেন্ট বা 8 সেন্ট প্রতি সেট করে, সো তারা প্রায়োরিটি পাবে, রাইট? হুম, তখন আবার যে অকশন সিস্টেমটা ব্যাক চলে যান, যে বেশি হায়েস্ট দিবে তার অ্যাডটা ওয়েল পারফর্ম করবে। হ্যাঁ, স্পিড আপ। আচ্ছা আচ্ছা। ওকে, নেক্সট হচ্ছে বাজেট অ্যান্ড স্কেজুলিং। সো এখানে বেসিক্যালি আমরা আমাদের অ্যাডসের বাজেটটা দিব এবং আমার অ্যাডসটা ধরেন আজকে থেকে শুরু করতে চাই নাকি কালকে থেকে শুরু করতে চাই, কয়দিন অ্যাড রান করতে চাই, ওইটাকে আমরা ডিটারমাইন করব। সো বাজেট বেসিক্যালি 2 টাইপের হয়, ডেইলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা হচ্ছে প্রতিদিন ফেসবুক আমার থেকে কত ডলার চার্জ করতে পারবে। আমি যদি এখানে দেই কথার কথা যে ফেসবুক প্রতিদিন আমার থেকে $5 চার্জ করবে, তাহলে সে $5 না, সে মূলত একদম ম্যাক্সিমাম ডেইলি $8.75 চার্জ করবে।
মানে আমি বলে দিলাম $5, কিন্তু যদি ফেসবুক দেখে যে আরেকটু বেশি হলে ধরেন আমার লিড বা কনভার্সেশন ভালো হতে পারে, সেই ক্ষেত্রে সে $8.5 পর্যন্ত ম্যাক্সিমাম খরচ করবে। ওকে, আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আমার অ্যাড ধরেন কথার কথা 7 দিন রান হবে, তো 7 দিনে আমি বাজেট দিলাম ধরেন $50, তাহলে এই $50কে সে 7 দিনে তার মতো করে খরচ করবে। এখান থেকে আমরা স্টার্ট ডেট, এখানে কোনটা ভালো? এখানে দুই সার্কামস্টান্সে দেওয়া হয়, বাট আমি প্রিফার করি ডেলি বাজেট। হ্যাঁ, নর্মালি কোনটা সিলেক্ট করলে রেজাল্ট ভালো পাওয়া যায়? নর্মালি যদি ডেলি বাজেটটা করা হয় ভালো হয়, ওকে, ওকে, বুঝতে পারছি। মানে আমি করি টু বি আচ্ছা, না, অনেস্ট। বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আমি রেজাল্ট ভালো পাই, ডেলি বাজেটে রেজাল্ট ভালো পাওয়া যায়। যখন আবার হচ্ছে আপনারা অ্যাওয়ারনেসে চলে যাচ্ছেন তখন আবার লাইফ টাইম দেন, নো প্রবলেম। Daily budget দেওয়ার পরে যে $5 তো এটা নেয় নাই, অটো যেটা সে আচ্ছা, কয়দিনের জন্য দিয়েছে? budget must be at least $10. দিলাম $10। সে বলুক, এটা সমস্যা নেই, ও তো বলবে যে বেশি টাকা দাও। $10 তো নিচ্ছে না। এই যে নিচে না, নিচে আমি তো নিচে লাইফ টাইম বাজেট জন্য দেখেছিলাম। লাইফ টাইম বাজেট, হ্যাঁ নিবে, $10 নিবে না কেন? 7 দিনের জন্য দিছে, অবশ্যই 7 দিনে $10 কি করবে? আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে স্যার, ডলারকে আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে রেজাল্ট পাবো না তো, কারণ ওদের $1 সমান সমান আমি চিন্তা করি 126 টাকা, তাহলে কেমনে মিললো? ওদের কাছে তো $1 1 টাকার সমানই, তাই না? সো ও অ্যাডস দিতে হলে ওদের ভাবে চিন্তা করতে হবে ভাই, ওরা এক একজন অ্যাডস মানে বাইরের কান্ট্রিতে অ্যাডস দেয় $500-600, গায়ে বাঁধে না। আমরা যদি মনে করি যে কোনোদিন ক্লায়েন্টের বলে ভাই $50 অ্যাড দেন, আয় হায় ভাই $50, বাট ওই অনুযায়ী তো পারফরমেন্স পাবেন, নাহলে তো রিচ হবে না। একটা অ্যাড অ্যাটলিস্ট 4 দিন চালাইতে হয় যেন একটা রেজাল্ট দেখতে পায়। ক্লায়েন্ট বলে ভাই 2 দিন অ্যাডস রান করে সেল এনে দেন, হাউ, কেমনে? ফেসবুকের কাছে মানে হাত পা জোর করতে হবে ভাই, তাও তো আসবে না। যতটুকু মানে শুনলাম যে এর যতটুকু মানে ম্যাচিউর হলে রেজাল্ট নাকি বেশ ভালো আসে। অবশ্যই আপনার অ্যাডস অ্যাকাউন্টটা যত ম্যাচিউর হবে তত বেশি ভালো আসবে। আপনার অ্যাডস যত ম্যাচিউর হবে সেই ক্ষেত্রেও, এবং অ্যাডস অ্যাকাউন্টটা যত বয়স হবে তত ভালো টার্গেট হবে, তত সিপিসি কম আসবে। ওকে, আমরা যদি চাই এই যে অ্যাড স্কেজুলিং করতে পারি, যে ধরেন আমার অ্যাডসটা সারাদিনে পার্টিকুলার একটা টাইমে অন থাকবে, পার্টিকুলার একটা টাইমে অফ থাকবে। এটা আসলে স্যার কোনো কাজে দেয় না, কারণ ধরেন আমার যে অডিয়েন্স, আমার যে কাস্টমার, সে রাত্রে জাগে না দিনে জাগে, ওটা একদম স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রে বা স্পেসিফিক সার্ভিসের ক্ষেত্রে আমি হয়তো বলতে পারবো, এর বাইরে না। ধরেন এমন কোনো সার্ভিস যেটা একদম প্রফেশনালরা নেয়, যারা হচ্ছে পাংচুয়াল, টাইম টু টাইম ঘুমায়, টাইম টু টাইম উঠে, এখন এটাকে আপনি শিওর হয়ে বলতে পারবেন যে আপনার কাস্টমার রাত 10টার পর জাগে না? বলার কিন্তু কোনো ওয়ে নেই। সো এই অ্যাড স্কেজুলিংটা মানে অ্যাডস রানিং এর স্কেজুলিংটা আমরা ওরকমভাবে করি না। এই ক্ষেত্রে কি এবি টেস্টিং করা যাবে নাকি আলাদা ক্যাম্পেইন করা লাগবে? হ্যাঁ করতে পারবেন, চাইলে এবি টেস্টিং এটা নিয়ে করতে পারবেন। না, বাংলাদেশের গভর্নমেন্টের রুলস আছে যে এই ধরনের প্রোডাক্টের অ্যাড দেওয়া নিষেধ, ফেসবুক সেটাকে নিবে না। হ্যাঁ, গ্যাম্বলিং অ্যাডস নেবে না, মেডিসিন নাকি অ্যাড দেওয়া যায় না? দেওয়া যায়, দেওয়া যায়? দেওয়া যায়, ঠিক আছে, বাট ওটাকে একটু, এখন ড্রাগস তো, সো ওটাকে একটু ম্যানুপুলেট করে দিতে হয়। যেমন টু বি অনেস্ট স্যার, মানে কেউ মাইন্ড করবেন না স্যার, আমি এমনও দেখেছি অ্যালকোহলের অ্যাডস পেয়েছি আমি। আমি নিজেও পাইছি। ঠিক আছে, আমি অ্যালকোহল নিয়ে সার্চ করি না স্যার, ঠিক আছে, তারপর হঠাৎ করে দেখি কি কেউ একজন বলতেছে কি যে আপনাদের পার্টি এনজয়মেন্টের জন্য সব কিছুই পাওয়া যাবে। আমি বলি কী ব্যাপার, এটা আবার কীরকম অ্যাডস? পরে হঠাৎ করে কি মানে খুব সুন্দর মতো, মানে যেরকম হচ্ছে মানে সিগারেট কোম্পানির যেরকমভাবে অ্যাডস দিত, সিগারেট কোম্পানি কিন্তু আগে অ্যাডস দিত টিভিতে, এখন বন্ধ, হ্যাঁ, তার মাঝখানে মালব্রো অ্যাডস দিত, বাট ওইখানে বলতো কি আই এম আ মালব্রো ম্যান, মানে সিগারেট অ্যাডস মানে একটু ম্যানুপুলেট করে দিত, দেওয়া যায়। সো ফেসবুকে এখন অনেক অ্যাডস আসলে একটু ম্যানুপুলেট করে চাইলে দেওয়া যায়। আর মেডিসিন যেহেতু ড্রাগস, তো এটার একটা রিয়াকশন আসতে পারে, এটাকে ডাইরেক্টলি আপনি দিতে পারবেন না, ঝামেলা হতে পারে। ন্যাচারাল প্রোডাক্ট এগুলো তো ডাইরেক্টলি দেওয়া যায়। ন্যাচারাল আপনার অর্গ্যানিক মানেই দেওয়া যাবে, আপনি মেডিসিন দেন অর্গ্যানিক লিখে ওকে, নো প্রবলেম, চলবে।
আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এটা বেসিক্যালি হচ্ছে ওই যে ফেসবুক নিজের মতো করে আমাদের অ্যাডসটাকে সেট আপ করে দিবে, উইচ উই ডু নট ওয়ান্ট। আমরা যেটা করব, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিব, এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করব। এটা করলে এবার হচ্ছে আমরা আমাদের মতো করে অডিয়েন্সটা খুবই পারফেক্টলি সেট আপ করতে পারবো। সো ফার্স্ট অফ অল যে অপশন আছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, তো আমাদের তো অডিয়েন্স নাই, অবশ্যই ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে কাস্টম অডিয়েন্সটা আমরা পরে দেখবো, কারণ কাস্টম অডিয়েন্স, পিক্সেল সেট আপ এগুলো সব একসাথে আছে। তো এখান থেকে ফার্স্টে লোকেশন সেট করব। সো এই যে বলেছিলাম বেনিফিটটা, দেখেন আমি যদি এখান থেকে চুজ করি ধানমন্ডি, চুজ করলাম, অ্যারোতে ক্লিক করলাম ম্যাপটা আসার জন্য, এটার আশেপাশে আমি 5 কিলো চাইলাম, আসলে না কেরানীগঞ্জে। সো ধরুন আপনি এই জায়গাটা অ্যাডস দিতে চান না, সেই ক্ষেত্রে আমাকে জাস্ট এই ইনক্লুড লেখাটায় ক্লিক করে এক্সক্লুড দিতে হবে। এখান থেকে একটা পিন নিয়ে তো একটু দূরে বসাবো, কারণ রেডিয়াস তো কাউন্ট হবে। দূরে বসালাম, অনেক বড় রেডিয়াস না, এবার এটাকে কমান, বাদ দিতে পারছেন? ও আচ্ছা, তাহলে ওটা আরেকটু বাড়াইলে আরো ভিতরে ঢুকবে। ঢুকছে? হ্যাঁ হ্যাঁ। এই যে ইনক্লুড অ্যান্ড এক্সক্লুড এই বিষয়টা কিন্তু, কিভাবে বাড়াইলাম? এই যে এখানে যে 6 কিলোমিটার লেখা, ও আমি এটা 7 দিলে আরো বাড়বে। হ্যাঁ 6 কিলোমিটার করা হয়েছে না? জি। দেন হচ্ছে এখান থেকে এজ 18 থেকে ম্যাক্সিমাম কততে চাচ্ছি, ওকে। দেন হচ্ছে জেন্ডার, এরিয়াটা বাড়ালে মানে এখন যে বাদ দিলাম, আমি চাইলে অন্য এরিয়া তো আবার বাদ দিতে পারবো। হ্যাঁ, এরকম অনেক এরিয়া আমি ইনক্লুড করতে এভাবে পারবো। করে করে বাদ দিতে পারবো। হ্যাঁ পারবো, কিন্তু সাইড থেকে না নিয়ে মাঝে থেকে বাদ দেবো। হ্যাঁ দেওয়া যাবে। ঠিক আছে। আপনি নেন এই যে ড্রপ ধরেন এখান থেকে, বাদ করতে পারবেন, 1 কিলোমিটার জায়গাটাতে add করা ইয়া হবে না। হ্যাঁ, দেন হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ডিটেলস। সো এইখানে এসে আমরা এই যে ধাপের পর ধাপ আমার অ্যাডসকে রিফাইন করতে পারি। যেরকম ধরেন আমার প্রোডাক্টের জন্য ডেমোগ্রাফিকে আমি চাচ্ছি স্টুডেন্টসের যেন আমার অ্যাডস দেখুক, সেক্ষেত্রে আমি এডুকেশন চুজ করব। এডুকেশন লেভেলে গিয়ে যারা হাই স্কুল, যারা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ধর যারা মাস্টার ডিগ্রি, ওরাও তো স্টুডেন্ট না, প্রফেশনাল ডিগ্রি এবং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসরা আমার অ্যাডস দেখবে। এখন এখানে একটা কথা হলো যে বিশেষ করে যারা এডুকেশন কনসালটেন্সি ফার্ম, যারা স্টুডেন্ট বাইরে পড়াশোনার জন্য চিন্তা করছে, তাদেরকে যদি টার্গেট করে, কি ছিল? ও আচ্ছা, হ্যাঁ বলেন। তাদেরকে যদি টার্গেট করে, হ্যাঁ সে যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চায়, হ্যাঁ। কনসালটেন্সি ফার্মগুলো যে অ্যাডগুলো রান করে, জি জি, তারা তো এডুকেশন ধরে করাটাই বেটার। তারা এডুকেশন ধরেই করবে এটা একটা ব্যাপার যে এইচএসসির পর থেকে যে এসএসসি করছে তাদের টার্গেট দেওয়া লাভ নেই। না। এইচএসসির পরে সে অনার্সের জন্য যেতে পারে, তার অনার্স যারা কমপ্লিট করছে তাদের তো টার্গেট করতেই পারে স্বাভাবিক। এটা একটা ব্যাপার। আরেকটা কি এমন হতে পারে যে সে তারা অন্য কোথাও এই রিলেটেড ভিডিও দেখছে, ওটা কি কোনো ম্যানুয়ালি করা যায় নাকি ওইটা করা যাবে? এই যে এখানে আমরা চাইলে সার্চ করতে পারবো, এখানে সার্চ করতে তাদেরকে পারবো target করার জন্য। টার্গেট করার জন্য। আমরা দেখছি, হ্যাঁ ওই ধরনের ক্লায়েন্ট যারা Client, হ্যাঁ। এই টাইপের ভিডিও দেখে বা ইনফরমেশন হ্যাঁ। সো ধরেন এই যে আমরা চুজ করলাম ভার্সিটি স্টুডেন্ট, এখন এখান থেকে আমরা ডিফাইন ফার্দার দিব। যদি ডিফাইন ফার্দার দেই তাহলে হচ্ছে কি এটা আমার একটা ক্যাটাগরিতে ধরে নেবে যে এরপরে আমরা যা চুজ করব তাদের সাথে আমার ডেমোগ্রাফিকের মিল থাকতে হবে। আগে ছিল কি ভাই সবাই একসাথে, আমি ডিফাইন ফার্দার দিলাম, তাহলে লোকে এক স্টেপ ন্যারো হলো যে যারা ইউনিভার্সিটি, মাস্টার্স বা প্রফেশনাল ডিগ্রি আছে উনাদের ভিতরে, যেটা আপনি বললেন, হ্যাঁ উনাদের ভিতরে যারা স্টাডি অ্যাব্রড, যারা স্টাডি অ্যাব্রড নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে আমার অ্যাড যাবে। তাহলে হচ্ছে যারা আরো আরো ডিফাইন করার জন্য স্টাডি অ্যাব্রড বা স্টাডি ইন মালয়েশিয়া। হ্যাঁ হ্যাঁ আমরা করবো এখানে। সো যে একটা ইন্টারেস্ট আমরা দিলাম, এখান থেকে আমরা মাল্টিপল ইন্টারেস্ট চুজ করতে পারি। আবার কেউ আইএলটিএস করতে চাচ্ছে, হ্যাঁ ধরে যে যারা স্টাডি অ্যাব্রড অর্গানাইজেশনস নিয়ে সার্চ করে, এখানে আমি আরও ডিফাইন করতে পারি বা আরও কিছু দিতে পারি। ধরেন এই যে স্টাডি অ্যাব্রড ইন ইউএসএ, যারা ইউএসএ যেতে চায়, যারা হচ্ছে ধরেন টেস্ট প্রিপারেশন নিতে চাচ্ছে বাইরে যাওয়ার জন্য,
তারপর হচ্ছে আচ্ছা লিখি এখানে, সো স্টাডি অ্যাব্রড ইন ইউএসএ, তারপর ধরেন হচ্ছে ক্যানাডা ইউনিভার্সিটি, যারা এই যে এডুকেশন ইন ক্যানাডা নিয়ে ইন্টারেস্টেড, এখানে আবার এডুকেশন লেভেল না, এখানে যারা ইন্টারেস্টেড তাদেরকে চুজ করব। সো এখানে করছি কি বেসিকলি আমি এখন অনেক ন্যারো করছি, ডিফাইন করছি। এখানে একটা বিষয় আছে, যখনই আমরা ন্যারো করতে যাব আমাদেরকে এই যে ন্যারো অ্যান্ড ব্রড এই বর্ডারটা একটু খেয়াল রাখতে হবে, যেন অলওয়েজ আমার অডিয়েন্স ডেফিনেশনটা এই ব্রডে থাকে। কারণ এটা মানে ব্রড বলতে মানে এই গ্রিন থাকে, হ্যাঁ ম্যাক্সিমাম জায়গায় ভিড় থাকে। ঠিক আছে, গ্রিন থাকে। এই অরেঞ্জ মানে এক্সেসিভ ব্রড, ন্যারো মানে এক্সেসিভ ন্যারো। বেশি ন্যারো হয়ে গেলেও সিপিসি বেশি চলে আসবে, বেশি ব্রড হয়ে গেলে আমার অডিয়েন্স রেঞ্জ বেশি হয়ে যাবে এবং ওয়েস্টেজ লিড বেশি আসবে, আমার সিপিসিও বেড়ে যাবে। সো এটা একটা মডারেট একটা মিডল পয়েন্টে রাখতে হবে। এখন এই যে আমি অডিয়েন্সটা সিলেক্ট করছি আমার ফার্স্ট টাইম কাজ করা, সো ফার্স্ট টাইমই যে পারফেক্ট হবে নাকি এটা কোনো সিওরিটি নাই। এই জন্যই কিন্তু মূলত এ/বি টেস্টিংটা করা উচিত যে কোনো কোম্পানিতে। ধরেন আমি একটা কোম্পানিতে গেলাম, নতুন চাকরি আমার, ওনার কোম্পানি সম্পর্কে আমি সব কিছু ঠিকমতো জানি না, আমি অ্যাডস রান করার আগে আমার উচিত এ/বি টেস্টিং করা, অডিয়েন্স আগে আইডেন্টিফাই করা। ওকে, আচ্ছা, তো নেক্সট নিচে আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজেস আমরা সেট করতে পারবো। দেন এখান থেকে নিচে এসে আমরা প্লেসমেন্টস, যে আমাদের অ্যাডসগুলো এই যে এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস এটাকে এডিট করি। তো বেসিক্যালি আমার অ্যাডসগুলো কোন কোন প্লেসমেন্টে চলবে, যদি ম্যানুয়ালি যাই তো প্লেসমেন্ট বলতে কী কী আছে দেখেন, ফেসবুক, ইনস্টা, অডিয়েন্স নেটওয়ার্ক অ্যান্ড মেসেঞ্জার। সো এই সব প্ল্যাটফর্মে আমার অ্যাডসগুলো চলবে এবং আমার যে বাজেটটা আছে এটা সব জায়গায় ভাগ হয়ে যাবে। অডিয়েন্স নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে? ভাই ওদের অডিয়েন্স নেটওয়ার্কের একটা ইয়ে আছে, আলাদা একটা অংশ আছে, কি বলে প্লেসমেন্ট আছে। এটা যদি একটু ডিফাইনভাবে বলি, ধরেন যে সামওয়ারে যে এরকম যে প্লেসমেন্টসগুলো আছে, হ্যালো, আচ্ছা আচ্ছা, এটা কি মানে অডিয়েন্স সেগমেন্ট করে? এরকম যে প্লেসমেন্টসগুলো আছে অডিয়েন্স গেল, অডিয়েন্স নেটওয়ার্কের এরকম একটা প্লেসমেন্ট আছে, প্লেসমেন্টসগুলোতে যেমন রিলসের যে প্লেসমেন্টসগুলো বা ইনস্ট্রিম ভিডিওসের যে প্লেসমেন্টসগুলো, ওরকম প্লেসমেন্টসগুলো। সো ইউজুয়ালি এই অডিয়েন্স নেটওয়ার্কটা আমরা অফ করে দিব, ইনস্টাগ্রাম অফ করে দিব, মেসেঞ্জার অফ করে দিব। কারণ একটা জিনিস দেখেছি যে যদি আমি এখান থেকে মাল্টিপল প্ল্যাটফর্ম চুজ করি আমার বাজেটটা সব জায়গায় ভাগ হয়ে যায়। সো আমি চাচ্ছি যে না, যদি আমার অ্যাডস ইনস্টাগ্রামে দিতে হয় আমি আলাদাভাবে দিব, নো প্রবলেম, বাট আমি আমার বাজেটটা শেয়ার করতে চাচ্ছি না কোনো প্ল্যাটফর্মের সাথে। সেই ক্ষেত্রে এক প্ল্যাটফর্ম থেকে আমার পারফরমেন্স একটু ডাউন বা কমে আসতে পারে। এবং ফেসবুকের কোন কোন পার্টে আপনি অ্যাডসগুলো শো করবেন, লাইক ফেসবুক ফিড, প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম, তারপর স্টোরিজ, ইনস্ট্রিম অ্যাডস, সার্চ রেজাল্টস, আলাদা কোনো অ্যাপস এবং ওয়েবসাইটস, এক্সটার্নাল কোনো অ্যাপসে যেখানে অ্যাডস দেওয়া যায়, ওগুলো আমরা এখান থেকে চুজ করতে পারি। এতগুলো কি দরকার আছে? ঠিক আছে, এতগুলো না হলেও যেগুলো জায়গাতে আপনার অডিয়েন্স আপনি জানেন বেশি থাকতে পারে, যেরকম অবশ্যই সার্চ করে অনেকে দেখতে পারে, অনেকে ভিডিও দেখে, যখন বিদেশ যাবে কাজ নাই কী করবে, ভিডিও দেখতেছে, ঠিক আছে, স্টোরিজ বা রিলস দেখতেছে, ওই প্লেসমেন্টসগুলোতে দেওয়া যাচ্ছে। দেন যদি মোর অপশনে চলে যাই, এখানে বেসিক্যালি আমরা কোন ডিভাইসে দেখাতে চাচ্ছি, তারা ডেটাতে কানেক্টেড নাকি ওয়াইফাইতে কানেক্টেড, ওনাদেরকে দেখাতে পারি। ঠিক আছে, এই পোর্শনটা আমাদের দরকার নেই। ইন কন্টেন্ট অ্যাডস, ঠিক আছে, অডিয়েন্স নেটওয়ার্ক অ্যাডস, পাবলিশার ব্লক লিস্ট যেগুলো আমরা ব্লক করে রেখেছি, কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, যে এরকম কন্টেন্টে আমার অ্যাডসগুলো শো হবে না। ঠিক আছে, অনেক সময় ধরেন যারা শুধুমাত্র এই কী বলে যে ফেসবুকে যে মুভির যে ভিডিওগুলো দেখে ওইরকম কন্টেন্টে, ফানি কন্টেন্টে আমার অ্যাড যাবে না। ঠিক আছে, এরকম করতে পারি, এরকম আমরা সেট করতে পারি। সো এত ফিল্টারিং, নো নিড ফর এত ফিল্টারিং, ঠিক আছে, অতিরিক্ত ন্যারো করে লাভ নেই। এখান থেকে দেন হচ্ছে আমরা ধরেন স্কিপেবল অ্যাডস ইনক্লুড করবো কিনা, যে 5 সেকেন্ড পর 10 সেকেন্ড পর স্কিপ করা যায়, ওইখানে আমরা অ্যাডসগুলো দিব কিনা। যদি এক্সক্লুড দেয় তাহলে ওইখানে আমার অ্যাডসগুলো শো হবে না। যেখানে 5 সেকেন্ড পর স্কিপ করা যাবে ওইখানে আমার অ্যাড শো হবে না। যারা শুধুমাত্র ওয়াইফাইতে কানেক্টেড তারা আমার অ্যাডস দেখতে পাবে, বা ধরেন যারা iOS বা এটা মানে এই পোর্শনটা ইউজ হবে বেশি অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে গেলে, কারণ iOS এর অ্যাপ আলাদা,
অ্যান্ড্রয়েডের অ্যাপ আলাদা। তো যারা আইওএস ডিভাইস ইউজ করে শুধুমাত্র তাদের কাছে অ্যাড যাবে আমার ওই আইওএস এর অ্যাপের জন্য। সব সেট করার পর নেক্সটে চলে যাব। দেন এখান থেকে আমার অ্যাড সেট, সো এই অ্যাড সেটে বেসিকলি আমরা হচ্ছে আমাদের অ্যাডের যে ক্রিয়েটিভ বা যে ইমেজটা আছে, যে কন্টেন্ট আছে, এগুলোকে আমরা দিব। সো এখান থেকে অ্যাড সেট আপে এসে আমরা তিনটা অপশন পাবো, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, একটা এক্সিস্টিং অ্যাড, আর একটা ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। সো এটা বেসিক্যালি আপনাকে একটা ধরেন ওয়েবসাইট ফিল দিবে আর কি, ওয়েবসাইট ইন্টারফেস ফিল দিবে। সো এটা এখন না, আমরা ক্রিয়েট অ্যাড অথবা এক্সিস্টিং অ্যাড এই দুইটার ভিতরে আসি আগে। সো এক্সিস্টিং হচ্ছে যে অলরেডি আমার পোস্ট করা আছে এরকম কোনো অলরেডি পাবলিশ করা আছে এরকম কোনো পোস্টকে আমি অ্যাডস দিতে পারি। ওই যে বললাম না, ক্লায়েন্ট দেখতে চায় লাইক কমেন্ট শেয়ার, ওই ক্ষেত্রে এক্সিস্টিং পোস্টে যদি অ্যাডস আমরা দেই তাহলে এখানে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেখতে পাবে। যদি ভাবি না আমরা হচ্ছে এমন অ্যাড তৈরি করব যেটা আমার পেজে পাবলিশ থাকবে না কিন্তু আমার অডিয়েন্সের কাছে পৌঁছাবে, এগুলোকে বেসিক্যালি ডার্ক অ্যাডস বলা হয়, ঠিক আছে, একটু মানে হিডেন থাকে এগুলো আপনার কম্পিটিটর থেকে। সেই ক্ষেত্রে আমি হচ্ছে ফ্লেক্সিবল সিঙ্গেল ইমেজ ওর ক্যারসেল অ্যাডস দিতে পারি। সো সিঙ্গেল ইমেজ ওর ভিডিও, যেহেতু আমাদের এখন একটা ইমেজ আছে বা একটা ভিডিও আছে, আমরা সিঙ্গেল অ্যাডস ইমেজ দিচ্ছি। সো অ্যাড প্রিভিউ অন করে নিই, এখানে এখন কিছু নাই, জাস্ট অ্যাড ক্রিয়েটিভে গিয়ে আমরা যেটা করব ইমেজ অ্যাড চুজ করব। সো আমরা এখান থেকে আমাদের এই অ্যাকাউন্টে যদি ইমেজ থাকে বা এই পেজের যদি কোনো ইমেজ থাকে এগুলো এখানে শো করবে, অথবা আমি চাইলে আপলোড করে নিতে পারি যে কোনো ইমেজ। ওকে, অবশ্যই ইমেজের সাইজ বড় হতে হবে, কারণ এখানে বলে দিচ্ছে ইমেজেস আর স্মলার দেন 600x600। তো ইউজুয়ালি আমরা যেটা করি 1200x630 দিয়ে যদি ল্যান্ডস্কেপ হয়, আর 1080x1080 দিয়ে যদি স্কোয়ার হয়, এই দুইটা সাইজ। সো এখান থেকে এখন নিলাম, সো তিনটা প্লেসমেন্টসে আমার অ্যাডটা যাবে, ঠিক আছে। এগুলোকে আমি নেক্সট ক্লাসে আরেকটু ডিটেলভাবে ডিসক্রাইব করব। সো তিনটা প্লেসমেন্টে যাবে, একটা যেখানে স্কোয়ার আছে, একটা যেখানে ভার্টিক্যাল, এবং একটা যেখানে হরিজন্টাল। নেক্সটে দিলাম। এবার এখানে হচ্ছে আমরা আমাদের কন্টেন্টটা অ্যাড করব, প্রাইমারি কন্টেন্ট, একটা হেডিং এবং একটা ডিসক্রিপশন। সো প্রাইভেট টেক্সট হতে পারে বাই নাও বেস্ট অফার দিয়ে প্রোডাক্টের ডিসক্রিপশনটা, ওখানে দিতে হবে। এই যে একটা ডিসক্রিপশন আছে না, এইটা। হেডিংয়ে গিয়ে আমরা হচ্ছে এই যে আমাদের যে মেইন অ্যাডস কপিটা, যেটা দেখে খুব ইন্টারেস্ট ফিল করে ক্লিক করবে সেটা আমরা এখানে দেব, এবং আমাদের অ্যাডসের একটা শর্ট ডিসক্রিপশন, আমি এখনের মতো এটাই দিচ্ছি, একটা শর্ট ডিসক্রিপশন এখানে অ্যাড করে দেব। দেন কল টু অ্যাকশন বাটনে গিয়ে কি চাচ্ছি, কেউ মেসেজ পাঠাক, কেউ অ্যাপ্লাই করুক, কেউ বুক করুক, কোনটা, সেন্ড মেসেজ, সিটে চুজ করলাম, নেক্সটে দিলাম। এবার আমাদের পোস্টটাকে বা আমাদের যে ক্রিয়েটিভটা আছে ওটাকে এডিট করার জন্য বা একটু এনহ্যান্স করার জন্য কিছু এআই অপশনস দিবে, এগুলোকে আমরা কোনোটা সিলেক্ট না করে ডান দিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের অ্যাডস চলে আসছে, এবং কোন প্লেসমেন্টে কীরকমভাবে দেখাবে আপনি অ্যাডভান্স প্রিভিউতে এখানে দেখতে পাবেন সব কিছু। ওকে, আচ্ছা। দেন যদি একদম নিচে চলে আসি, সো যে আমাদের কল টু অ্যাকশন বাটন, ক্রিয়েটিভ টেস্টিং, আমরা তো কোনো কিছু টেস্টিংয়ে যাচ্ছি না, যে 5টা কম্পেয়ার করবে কোনটা বেস্ট চলে, দরকার নেই। চ্যাট বিল্ডার, যেটা আমরা দেখলাম ফেসবুকে। ট্র্যাকিং, বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে ইভেন্টস, মানে পিক্সেল যেটা, বা কোনো যদি আলাদা এপিআই থাকে, অ্যাপ থাকে, সেই ক্ষেত্রে সব কিছু ডান। এবার জাস্ট পাবলিশ। এই হচ্ছে আমাদের অ্যাডস বুস্ট এবং অ্যাডস ক্যাম্পেইন পাবলিশ হবে। আর যদি এখান থেকে কেটে দিই তাহলে এটা ড্রাফট আকারে থেকে যাবে। এখন স্যার আমরা গাড়ি চালানোর আগে গাড়িকে গরম করতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে আপনারা জাস্ট এখন একটু গরম হচ্ছেন, কারণ এখন আপনারা অডিয়েন্স সেট আপ পুরোটা ফুলফিলভাবে দেখেন নাই। সো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমরা রিয়েল লাইফ একটা অ্যাডস রান করব, যেখানে কিভাবে আমরা এআই এর হেল্প নিয়ে, মানে এআই এর হেল্প নিয়ে বলতে হচ্ছে কিছু ক্ষেত্রে আর কি,
কিভাবে এআই এর হেল্প নিয়ে আমরা একটা অ্যাডসকে কনস্ট্রাক্ট করি, কিভাবে অডিয়েন্স টার্গেটিং করি এবং কিভাবে এটাকে পাবলিশ করি এবং ওটার রেজাল্টটাও আমরা রিয়েল লাইফ দেখব। ঠিক আছে, কারণ এই এতটুকু দেখাতে আমরা কেউ ক্লিয়ার না যে আসলে অ্যাডস দিব কিভাবে। স্যার বলছেন ন্যারো করে দিবেন, ন্যারোটা করবো যে ওইটা আসলে মাথা থেকে আনবো কিভাবে? সো এটা যতক্ষণ রিয়েল লাইফ না দেখবেন ততক্ষণ বুঝবেন না। সো নেক্সট ডে আমরা অ্যাডস, লাইভ অ্যাডস দিব, সেদিন আমরা বুঝতে পারবো যে আসলে ন্যারো ডাউনটা কীভাবে করি। নেক্সট ক্লাসে ফেসবুকের উপর গুরুত্বপূর্ণ ক্লাস। ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে আর কি। স্যার অনলাইনে যারা আছি, জি স্যার, ভিডিওটা একটু আপলোড করে দেন, তাড়াতাড়ি ডাউনলোড করে নেই। ভিডিও দিবই না আজকে। হ্যাঁ রিস্ক